টাইম তো হয়েছে, মিনিট 60। ফ্যান কি অফ করে দিব? কি অবস্থা সবার? সবাই তো আসলো লাইভে। সবার কি অবস্থা? ক্লাস টাস তো করতেছো? কি অবস্থা বলো? যারা লাইভে আছো কমেন্ট করো, দেখি আমিও আজকে কমেন্ট করি। শুরু করো। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। বরাবরের মতো আমাদের ফিন্যান্সের আরেকটা লাইভ ক্লাস। আমরা আজকের লাইভ ক্লাসের আলোচ্য বিষয় লেকচার নাম্বার 4, দীর্ঘমেয়াদী অর্থায়ন। সো দীর্ঘমেয়াদী অর্থায়ন আমরা আজকে লেকচারে আলোচনা করব। এখানে আমাদের মেইন টপিক আমরা দীর্ঘমেয়াদী অর্থায়ন কি, কাকে বলে, কত সময়ের জন্য দীর্ঘমেয়াদী অর্থায়ন করা হয়, তারপর দীর্ঘমেয়াদী অর্থায়ন কোন কোন ইনস্ট্রুমেন্টস এর মাধ্যমে করা হয়, দেন ওই ইনস্ট্রুমেন্টস এর বিস্তর আলাপ আলোচনা আমরা এখান থেকে করব। এবং বলা যায় আমাদের ফিন্যান্সের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা লেকচার, কারণ এখান থেকে অনেকগুলো কোয়েশ্চেন আসবে তোমাদের। বিগত বছরগুলো যদি তোমরা অ্যানালাইসিস করে দেখো, এখান থেকে দীর্ঘমেয়াদী অর্থায়ন থেকে, বন্ড, শেয়ার বাজার থেকে অনেকগুলো প্রশ্ন তোমরা ফেস করা লাগবে, মানে তারা করেছিল এবং তোমরাও করতে হবে। তো এখানে আমাদের লেকচারের নাম দীর্ঘমেয়াদী অর্থায়ন। আমরা দীর্ঘমেয়াদী অর্থায়ন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো আমরা প্রিভিয়াস ক্লাসে একটু ফিরে যাই। প্রিভিয়াস ক্লাসে আমরা যখন পড়ছিলাম লেকচার নাম্বার 3, ওইখানে আমাদের আলোচ্য বিষয় ছিল স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন। সো স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন পড়াইতে গিয়ে আমি শুরুর দিকে বলছিলাম যে অর্থায়ন 3 ধরনের। একটা স্বল্পমেয়াদী, একটা মধ্যমেয়াদী, একটা দীর্ঘমেয়াদী, সময়ের ভিত্তিতে বা মেয়াদের ভিত্তিতে। সো স্বল্পমেয়াদী মানে 1 বছরের কম, মধ্যমেয়াদী মানে বোঝানো 1 বছর থেকে 5 বছর সময়ের জন্য, আর দীর্ঘমেয়াদী বলতে বোঝানো নর্মালি 5 বছরের অধিক। এবং এটা হতে পারে তোমার 20 বছর, হতে পারে 30 বছর, হতে পারে 40 বছর, বাট স্পেসিফিক কোনো টাইম নেই, ঠিক আছে? দীর্ঘমেয়াদী বলতে বোঝানো এটা যে কোনো টাইম পিরিয়ডের জন্য হতে পারে, কিন্তু এটার ডিউরেশনটা হবে কত? 5 বছর থেকে অত্যাধিক, মানে 5 বছর থেকে বেশি, এবং যে কোনো সময়ের জন্য, লং টার্ম যে কোনো সময়ের জন্য দীর্ঘমেয়াদী অর্থায়ন করা হয়ে থাকে। সো হ্যাঁ, দেন আমরা দীর্ঘমেয়াদী অর্থায়নের যেই উদ্দেশ্যটা নিয়ে আলাপ আলোচনা করব। এখন প্রশ্ন কেন দীর্ঘমেয়াদী অর্থায়ন করা হয়? উত্তর তোমরা জানো। সো দীর্ঘমেয়াদী অর্থায়ন করা হয় স্থায়ী সম্পত্তি কেনার জন্য। এই যে আসবাবপত্র, যন্ত্রপাতি, কলকব্জা, এই ধরনের আইটেমগুলো কেনার জন্য মূলত দীর্ঘমেয়াদী অর্থায়ন করা হয়। পাশাপাশি আমি যখন বিনিয়োগ করি, লং টার্ম ইনভেস্টমেন্ট করি, 5 বছরের জন্য, 10 বছরের জন্য, আমি যখন কোনো একটা সঞ্চয়পত্রে বিনিয়োগ করি, এফডিআর, ফিক্সড ডিপোজিট রিসিপ্টে বিনিয়োগ করি, এগুলোকে দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে ট্রিট করা হয়। এগুলোর জন্য আমার টাকা লাগে, সো দীর্ঘমেয়াদী অর্থায়ন করা লাগে। আমি নতুন একটা ব্যবসা দিচ্ছি,
নতুন ব্যবসা স্থাপন, এই জন্য আমার দীর্ঘমেয়াদী অর্থায়ন করা লাগে। তারপর ওই ব্যবসা আধুনিকায়ন করব, মানে আমার ব্যবসাটা আগে পুরাতন ছিল, আমি এটাকে আরো একটা নতুন রূপ করব, বা আমার ব্যবসার পরিধি ছিল ছোট, এখন আমি এটাকে আরেকটু বাড়াবো। তার মানে আধুনিকায়ন করা, সম্প্রসারণ করা, নতুন ব্যবসা স্থাপন করা, দীর্ঘমেয়াদী বিনিয়োগ করা, স্থায়ী সম্পত্তি ক্রয় করা, এগুলো সবগুলোর জন্য আমার মূলত দীর্ঘমেয়াদী অর্থায়ন করতে হয়। এবং টাইম পিরিয়ডটা আমরা জানি 5 থেকে 20 বছর, 30 বছর, 40 বছর, যে কোনো টাইম পিরিয়ডের জন্য হতে পারে। আচ্ছা, আর যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়নের মাধ্যমে সম্পত্তি অর্জিত হয়, যে কোনো সম্পত্তি আমরা অর্জন করতে পারি। সো এই যে এই দীর্ঘমেয়াদী অর্থায়নকে আমরা হচ্ছে দুইটা উৎসে ভাগ করতে পারি। দীর্ঘমেয়াদী অর্থায়নকে আমরা দুইটা উৎসে ভাগ করতে পারি, ঠিক আছে? সো এটাকে আমি বলবো লং টার্ম ফাইন্যান্সিং, এলটিএফ। এলটিএফ মানে হচ্ছে লং টার্ম ফাইন্যান্সিং, মানে দীর্ঘমেয়াদী অর্থায়ন। সো দীর্ঘমেয়াদী অর্থায়নের দুইটা উৎস, একটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস, সো তোমরা জানো অভ্যন্তরীণ উৎস, একটা হচ্ছে বাহ্যিক উৎস, একটা হচ্ছে বাহ্যিক উৎস। আচ্ছা, সো অভ্যন্তরীণ উৎস মানে হচ্ছে প্রতিষ্ঠানের ভিতরে, বাহ্যিক মানে প্রতিষ্ঠানের বাইরে। এগুলা খুবই সিম্পল কথাবার্তা, তোমরা জানো। সো অভ্যন্তরীণ উৎসের মধ্যে কোন কোন আইটেমগুলো আসবে? উত্তর হচ্ছে তোমার প্রথমেই মালিক বা উদ্যোক্তার মূলধন, অর্থাৎ মালিকের মূলধন, ঠিক আছে? মালিককে আমরা উদ্যোক্তাও বলতে পারি, তার নিজস্ব মূলধন, এটা দীর্ঘমেয়াদী অর্থায়নের একটা পার্ট, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বরে কি আসবে? 2 নম্বরে আসবে তোমার খুবই ইম্পর্টেন্ট একটা আইটেম, সংরক্ষিত মুনাফা। সংরক্ষিত মুনাফা, সংরক্ষিত মুনাফার কনসেপ্টটা আমি আগেও আলোচনা করেছি। সংরক্ষিত মুনাফা মানে বোঝানো হচ্ছে মুনাফার একটা অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করা হয়, সেটা লভ্যাংশ, যেটা বন্টন করা হয় না সংরক্ষণ করে রাখা হয়। এই যে সংরক্ষিত মানে হচ্ছে সংরক্ষণ করে রাখা হবে, ওইটাকে আমরা বলি সংরক্ষিত মুনাফা। আচ্ছা, তো বলা হচ্ছে এটা একটা অভ্যন্তরীণ উৎস, এবং অভ্যন্তরীণ উৎসের মধ্যে অর্থায়নের সবচাইতে প্রধান উৎস হচ্ছে এই সংরক্ষিত মুনাফা। তার মানে এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা উৎস, অর্থায়নের সবচাইতে ইম্পর্টেন্ট, মানে অভ্যন্তরীণ উৎসের মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট উৎস। এবং এটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2015-16 সেশনের প্রশ্ন আসছে। 2015-16 সেশনে এটা নিয়ে কিন্তু প্রশ্ন আসছে যে অর্থায়নের বাহ্যিক উৎস নয় কোনটি? ঢাবি 2015-16-তে এই প্রশ্নটা আসছে, উত্তর হচ্ছে সংরক্ষিত মুনাফা। সো এটা হচ্ছে আমাদের 2 নম্বর আইটেম। 3 নম্বর আইটেম হচ্ছে বিভিন্ন সঞ্চিতি তহবিল। সঞ্চিতি মানে হচ্ছে আমি যেটা জমা রাখতেছি, নেট মুনাফার যে অংশটা আমি কি করতেছি, জমা রাখতেছি, এটাকে বলতেছি সঞ্চিতি তহবিল। সো এটা হচ্ছে আমার 3 নম্বর উৎস। 4 নম্বর উৎস কোনটা? অবচয় তহবিল। তোমরা নাম শুনছো, অবচয় তহবিল, অবচয় তহবিল, ঠিক আছে? আচ্ছা, সো আমরা এই স্লাইডে আমরা হচ্ছে শুধুমাত্র অভ্যন্তরীণ উৎসগুলো নিয়ে আলোচনা করবো। আমি বাহ্যিক উৎসটা মুছে দিচ্ছি। 5 নম্বরে চলে যাই। 5 নম্বরে হচ্ছে অবচয় তহবিল। তোমরা জানো সঞ্চিত তহবিল মানে নেট মুনাফা যে অংশ সঞ্চয় করে রাখা হয় ভবিষ্যতের জন্য, যে কোনো কাজে ইউজ করার জন্য, এটাকে আমরা বলতেছি সঞ্চিত তহবিল। অবচয় তহবিল বলতে বোঝানো হচ্ছে ধরো তোমার প্রতিষ্ঠানে যে স্থায়ী সম্পত্তি আছে, স্থায়ী সম্পত্তির ব্যবহারজনিত ক্ষয়ক্ষতিকে আমরা অবচয় বলে থাকি, আমরা জানি। সো এটা বিভিন্ন কারণে এটা সম্পত্তিটার মূল্য হ্রাস পায়, মূল্য হ্রাস পাওয়াটাকে আমরা অবচয় বলে থাকি। এখন খেয়াল করে থাকো, তোমরা যদি একটু খেয়াল করো, অবচয় যেই কনসেপ্টটা, আমরা স্থায়ী সম্পত্তি 1 লক্ষ টাকা, যদি আমি সরল রৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করি 10 বছর, যদি ওইটার আয়ুষ্কাল থাকে 10 বছর, তাহলে 1 লক্ষ ডিভাইডেড বাই 10 বছর, তাহলে আমার প্রতি বছর অবচয়ের পরিমাণ কত? প্রতি বছর অবচয়ের পরিমাণ হচ্ছে আমার 10,000 টাকা করে, তাই না? সো এখন খেয়াল করো, 10,000 টাকা তুমি কি করো, তুমি আর্থিক বিবরণী যখন তৈরি করো, বিশদায়ী বিবরণীতে এটা পরিচালন ব্যয় হিসেবে দেখিয়ে থাকো, 10,000 টাকা তুমি মাইনাস করো, অবচয় 10,000 টাকা মাইনাস করার ফলে তোমার যেটা হয়, তোমার নেট মুনাফা কমে যায়, তাই না? সো এটাও তো তোমার একটা জানা কনসেপ্ট। এখন তোমরা যদি খেয়াল করো, অবচয়ের টাকাটাকে আদৌ প্রতিষ্ঠানের বাইরে চলে যায়, মানে আমার তোমাদের কাছে প্রশ্ন রাখলাম যে অবচয় টাকাটাকে আদৌ প্রতিষ্ঠানের বাইরে চলে যায়? উত্তর হচ্ছে না, এটা কিন্তু প্রতিষ্ঠানের বাইরে যায় না, এটা প্রতিষ্ঠানের ভিতরেই থাকে। এবং প্রতিষ্ঠান এই টাকাটা একটা তহবিলে মেনটেন করে, একটা ফান্ড হিসেবে মেনটেন করে, এটা হচ্ছে অবচয় তহবিল। এবং প্রশ্ন হচ্ছে এই টাকাটা প্রতিষ্ঠান কি করতে পারে, কেন তারা তহবিল মেনটেন করতেছে? প্রতিটা তহবিল মেনটেন করার একটা বিশেষ উদ্দেশ্য থাকে। উদ্দেশ্যটা হচ্ছে স্থায়ী সম্পত্তি যখন 10 বছর পর আয়ুষ্কাল শেষে যখন এটা কি হয়ে যাবে, ব্যবহার অনুপযোগী হয়ে যাবে, অর্থাৎ এটা আর ব্যবহার করা যাবে না, তখন ওই টাকা দিয়ে, ওই তহবিলের টাকা দিয়ে নতুন একটা স্থায়ী সম্পত্তি পুনঃস্থাপন করা হবে। সো এই জন্য অবচয় তহবিল মেনটেন করা হয়। এবং অবচয় তহবিলের যে টাকাটা তারা জমা রাখতেছে, নর্মালি ব্যবসা প্রতিষ্ঠান ওই টাকাটা ফেলে রাখে না। ফিন্যান্সের কনসেপ্ট যেটা আমি আগেও বলছি, এই টাকাটা তারা ইনভেস্টমেন্ট করে বিভিন্ন জায়গায়, সেফ ইনভেস্টমেন্ট সোর্সগুলোতে ইউজ করে থাকে। আচ্ছা, সেটা গেল অবচয় তহবিল। 5 নম্বর হচ্ছে তোমার সম্পত্তি বিক্রয়। সম্পত্তি বিক্রয়, যে কোনো সম্পত্তি বিক্রয় করতেছো। ফর এক্সাম্পল, তোমার হাতে 10টা মেশিনারি আছে। কিসের মেশিনারি? ধরো তুমি হচ্ছে একটা কার উৎপাদনকারী প্রতিষ্ঠান, তুমি হচ্ছে বিভিন্ন কার হচ্ছে ম্যানুফ্যাকচার করো। সো
উৎপাদন করো। তো এই ক্ষেত্রে তোমার 10টা মেশিনারি আছে, তোমার টাকার প্রয়োজন, তুমি যেটা করছো 2টা মেশিনারি অন্য একটা কোম্পানির কাছে সেল করে দিচ্ছ, এটা তোমার একটা সম্পত্তি, তুমি সেল করতেছো, এটাও তোমার জন্য একটা দীর্ঘমেয়াদী অর্থায়ন, কারণ একটা মেশিনের দাম কিন্তু অনেক এবং এটা লং টার্মে ইউজ করা হয়। এর বাইরে গিয়ে আরেকটা কনসেপ্ট হচ্ছে লভ্যাংশ সমতাকরণ তহবিল। লভ্যাংশ সমতাকরণ তহবিল এটা মানে কি? লভ্যাংশ সমতাকরণ তহবিল মানে কি কেউ বলতে পারবা? বললে, যদি কেউ বলতে চাও যে লভ্যাংশ সমতাকরণ তহবিল কি, তোমরা হচ্ছে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। সো আমি বুঝাই দিব, অসুবিধা নেই, বাট তোমরা যদি পারো তাহলে হচ্ছে ভালো। সো এটা তোমরা কমেন্ট করতে থাকো। লভ্যাংশ সমতাকরণ তহবিল কি? শ্রমিকদের ক্ষতিপূরণ তহবিল। ক্ষতিপূরণ তহবিল এটাও হচ্ছে একটা উৎস, এবং এগুলো সবগুলাই মনে রাখবে, এগুলো সবগুলাই কিন্তু আমার অভ্যন্তরীণ উৎস। আর ফাইনাল যেটা, ওইটা হচ্ছে আমার খুবই ইম্পর্টেন্ট, নিমজ্জিত তহবিল। তোমাদের কাছে 2টা প্রশ্ন, একটা হচ্ছে 6 নম্বর লভ্যাংশ সমতাকরণ তহবিল, একটা হচ্ছে নিমজ্জিত তহবিল। নিমজ্জিত তহবিল, নিমজ্জিত তহবিলের আরেকটা নাম আছে, কে বলতে পারবা? প্রশ্ন হচ্ছে নিমজ্জিত তহবিল কি, এটার একটা সিনোনিম আছে, ওইটার নামটা কি? আর হচ্ছে লভ্যাংশ সমতাকরণ তহবিল কি, তোমরা কমেন্ট করতে থাকো। আমি চাই তোমরা কমেন্ট করো, তোমরা পারো না পারো এটা অসুবিধা নাই, বাট তোমরা কমেন্ট করো। মানে ভুল হতে পারে, ভুল হলে আমার কাজ হচ্ছে কারেকশন করাই দেওয়া, তোমাদেরকে কারেকশন করাই দিব আমি, অসুবিধা নেই। বাট হ্যাঁ, সো তোমরা কমেন্ট করতে পারো। আমি দেখতে পাচ্ছি এখানে অলরেডি কয়েকজনকে দেখতে পাচ্ছি, সো যারা আছে তোমরা কমেন্ট করো। লভ্যাংশ সমতাকরণ তহবিল, একটা হচ্ছে নিমজ্জিত তহবিল, এগুলো মানে কি? আমি নেক্সট স্লাইডে আমরা হচ্ছে বাহ্যিক উৎসগুলো একটু লিখে ফেলি। সো বাহ্যিক উৎস, হ্যাঁ আমি কিন্তু প্রিভিয়াস স্লাইডে আবার ফেরত আসবো, আমি আবার কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিব। তো বাহ্যিক উৎসকে আমি 2টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস, এদিক থেকে আলোচনা করি। প্রাতিষ্ঠানিক, একটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক। অপ্রাতিষ্ঠানিক, আচ্ছা প্রাতিষ্ঠানিক, একটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক। সো প্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে এটাকে, যেসব উৎস আমি বাইরের কোনো একটা উৎস থেকে যখন দীর্ঘমেয়াদী অর্থায়ন করে থাকি, এবং সেটা যদি কোনো একটা প্রতিষ্ঠান থেকে হয়, এটাকে আমি বলছি প্রাতিষ্ঠানিক উৎস। আর যদি প্রতিষ্ঠানের বাইরে হয়, কোনো প্রতিষ্ঠান বাদ দিয়ে অন্য কোনো এন্টিটি হয়, এটাকে আমরা বলছি অপ্রাতিষ্ঠানিক উৎস। সো অপ্রাতিষ্ঠানিক উৎস, আচ্ছা পরে আসতেছি, আগে আসি প্রাতিষ্ঠানিক। প্রাতিষ্ঠানিকের মধ্যে কি কি থাকতে পারে? আচ্ছা তোমরা কি কেউ কমেন্ট করেছো লভ্যাংশ সমতাকরণ তহবিল কি, তারপর হচ্ছে নিমজ্জিত তহবিল কি? আচ্ছা তোমরা যদি না পারো অসুবিধা নাই, বাট তোমরা চুপ করে বসে থাকবা না। সো না পারলে বলবা পারতেছো না, বাট পারলে তো তোমরা একটা অ্যান্সার দিবা। আচ্ছা আমি জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করে দিই, যেহেতু আমাদের লেকচারটা ভালোই বড় এবং মোটামুটি আলোচনা করতে হবে, আমি যত সহজে এটা বোঝানো যায় আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো, এবং খুবই ইম্পর্টেন্ট একটা লেকচার। এখান থেকে কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন তোমরা পাবা, বিলিভ মি, তো এখান থেকে অনেকগুলো কোয়েশ্চেন তোমরা পাবা। আচ্ছা লভ্যাংশ সমতাকরণ তহবিল বলতে বোঝানো হচ্ছে একটা প্রতিষ্ঠান চাই যে নির্দিষ্ট হারে লভ্যাংশ দিতে, অর্থাৎ নির্দিষ্ট হারে বলতে বোঝানো হচ্ছে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদেরকে নির্দিষ্ট হারে দেয়, সাধারণ শেয়ার হোল্ডারদেরকে কোনো নির্দিষ্ট লভ্যাংশ থাকে না। সো এখানে কনসেপ্টটা হচ্ছে প্রতিষ্ঠান চাই প্রতি বছর শেয়ার হোল্ডারদেরকে সন্তুষ্ট করতে। আলটিমেটলি শেয়ার হোল্ডাররা হচ্ছে ওই কোম্পানির মালিক, সো শেয়ার হোল্ডারদেরকে যদি সন্তুষ্ট করতে পারে, তাহলে কোম্পানির ভবিষ্যৎ ব্যবসা মানে ভবিষ্যৎ ব্যবসায়িক যে প্রবৃদ্ধি, এটা কিন্তু বৃদ্ধি পাবে, তাই না? সো শেয়ার হোল্ডারদের স্বার্থকে বৃদ্ধি করার জন্য প্রতিষ্ঠান যেটা চাই, প্রতিষ্ঠান প্রতি বছর একটা স্পেসিফিক রেটের ডিভিডেন্ড দিতে চাই। সো ডিভিডেন্ড দিলে হয় কি, শেয়ার হোল্ডাররা সন্তুষ্ট থাকে যে এই প্রতিষ্ঠান না প্রতি বছর বছর আমাকে একটা নির্দিষ্ট রেটের ডিভিডেন্ড দিচ্ছে, মানে লভ্যাংশ দিচ্ছে। আচ্ছা সো এটা হচ্ছে নর্মাল সিনারিও, কিন্তু কখনো কখনো এমন সিনারিও হয় ওই ব্যবসা প্রতিষ্ঠানে লভ্যাংশ দেওয়ার মতো কোনো আর্থিক অবস্থা নাই, অর্থাৎ সামর্থ্য নাই, এবং লভ্যাংশ দেওয়ার মতো যথেষ্ট পরিমাণ নগদ টাকা পয়সা নাই। ধরো এমন যে কোভিড-19 কারণে ওই প্রতিষ্ঠান কিন্তু লভ্যাংশ দিতে পারতেছে না, তাইলে ওই প্রতিষ্ঠান যেহেতু লভ্যাংশ দিতে পারতেছে না, তাহলে শেয়ার হোল্ডাররা কি হবে? স্বাভাবিকভাবে অসন্তুষ্ট হবে। যখন 2 বছর 1 বছর সে লভ্যাংশ পাচ্ছে না, সে অসন্তুষ্ট হওয়ার একটা সম্ভাবনা আছে। এই জন্য প্রতিষ্ঠান একটা তহবিল মেনটেন করে, এই তহবিলের নাম হচ্ছে লভ্যাংশ সমতাকরণ তহবিল, যেখানে প্রতিষ্ঠান একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা পয়সা এখানে সংরক্ষণ করে রাখে, যাতে করে যেই বছর প্রতিষ্ঠান নির্দিষ্ট পরিমাণ লভ্যাংশ দেওয়ার মতো টাকা পয়সা থাকে না, ওই তহবিল থেকে এই টাকাটা কি করা হয়, সংরক্ষণ করা হয়, দেন লভ্যাংশ হিসেবে ডিস্ট্রিবিউট করা হয়। এটাকে বলা হচ্ছে লভ্যাংশ সমতাকরণ তহবিল। আর যে ফাইনাল যেটা,
শ্রমিকদের ক্ষতিপূরণ তহবিল বুঝতেই পারতেছো এটা মানে কি। 8 নাম্বার যেটা সেটা হচ্ছে নিমজ্জিত তহবিল। নিমজ্জিত তহবিল এটা একটা নাম হচ্ছে প্রতিপূরক তহবিল। নিমজ্জিত তহবিলের একটা নাম হচ্ছে প্রতিপূরক তহবিল, ইংলিশে বলা হয় সিঙ্কিং ফান্ড। প্রতিপূরক তহবিল ইংলিশে বলা হচ্ছে সিঙ্কিং ফান্ড। আচ্ছা, এটা একটা নাম হচ্ছে প্রতিপূরক তহবিল বা সিঙ্কিং ফান্ড। হ্যাঁ, সো নিমজ্জিত তহবিল বা প্রতিপূরক তহবিল বা সিঙ্কিং ফান্ডের কনসেপ্টটা হচ্ছে যখন তুমি একটা লোন নিচ্ছ, দীর্ঘমেয়াদের জন্য লোন নিচ্ছ। নর্মালি ব্যবসা প্রতিষ্ঠানগুলো অনেক সময় দেখা যায় 10-15 বছরের জন্য বা 5 বছরের জন্য লোন নিয়ে থাকে। সো লোনের টাকাটা তাদেরকে ওভার দ্য টাইম পরিশোধ করতে হয়, বিভিন্ন কিস্তিতে পরিশোধ করতে হয়। কিস্তির ক্ষেত্রে বলা হচ্ছে, কিস্তি মানে কি, মানে ইনস্টলমেন্ট বা বৃত্তি বলা হচ্ছে ফাইন্যান্সে। সো এটা মানে বোঝানো হচ্ছে একটা নির্দিষ্ট সময় থাকবে, নির্দিষ্ট পরিমাণ টাকা তোমাকে জমা দিতে হবে। এটা কোন একটা সময়ের শুরুতে হতে পারে বা শেষে হতে পারে। এই ধরনের কনসেপ্টগুলো আমরা লেকচার নাম্বার 2 তে আলোচনা করেছি। তো এইখানে তোমার যেই কিস্তিতে তুমি নির্দিষ্ট সময় পর টাকাটা পরিশোধ করতে হয়, এবং তোমাকে লং টার্মে লোন নিলে লং টার্মে কিন্তু তোমাকে ওই সুদটা পরিশোধ করতে হচ্ছে, মানে সুদ আসলে পরিশোধ করতে হচ্ছে। সো এই যে তোমার ঋণের টাকাটা পরিশোধ করতে হচ্ছে, এটার কোনো সেফটি বিধান আছে কিনা? উত্তর হচ্ছে এটা সেফটি বিধান হচ্ছে এই নিমজ্জিত তহবিল বা প্রতিপূরক তহবিল। তুমি এমন একটা তহবিল মেনটেন করো যাতে করে তোমার কি হয়, তোমার লোনের টাকাটা তুমি সময় মতো পরিশোধ করতে পারো। কখনো কখনো তোমার যদি কিস্তি দেওয়ার টাকা না থাকে, এতে করে তোমার লোনটা যাতে ডিফল্ট না হয়, তোমার হচ্ছে দেউলিয়াত্বের ঝুঁকি হ্রাস করার জন্য তুমি মূলত এই নিমজ্জিত তহবিল বা প্রতিপূরক তহবিল মেনটেন করে থাকো। আচ্ছা, সো এটা গেল আমাদের হচ্ছে অভ্যন্তরীণ উৎস। লং টার্ম ফাইন্যান্সিং এর আমাদের অভ্যন্তরীণ উৎস হচ্ছে এই 8টা। এর পরবর্তী আমরা হচ্ছে বাহ্যিক উৎসতে চলে যাব। বাহ্যিক উৎসের মধ্যে আমার প্রাতিষ্ঠানিক উৎস, একটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক উৎস। প্রথমে আমি আলোচনা করব প্রাতিষ্ঠানিক উৎস। সো প্রাতিষ্ঠানিক উৎস বলতে বোঝানো হচ্ছে তুমি যখন ব্যবসা প্রতিষ্ঠানের বাইরের কোনো একটা পার্টি থেকে লোন নিচ্ছ বা হচ্ছে শেয়ার বন্ডের মাধ্যমে টাকা সংগ্রহ করতেছো এবং এটা একটা প্রতিষ্ঠান, তখন এটাকে আমরা বলতেছি প্রাতিষ্ঠানিক উৎস। যেমন আমরা কি করি, আমরা হচ্ছে যে কমার্শিয়াল ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে আমাদের যে কোনো প্রয়োজনে আমরা শিল্পের জন্য বা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আমরা লোন নিয়ে থাকি, যেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। সো বাণিজ্যিক ব্যাংক একটা প্রতিষ্ঠান। বাণিজ্যিক ব্যাংক বাদ দিয়ে বিভিন্ন এনবিএফআই সম্পর্কে পড়াইছি তোমাদেরকে লেকচার নাম্বার 2 তে। নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এই নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকেও তুমি লোন নিতে পারো। বাংলাদেশে এই সংখ্যাটা হচ্ছে 35। বর্তমানে 35টা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে। বীমা কোম্পানি থেকে তুমি কি নিতে পারো, লোন নিতে পারো দীর্ঘমেয়াদের জন্য, বীমা কোম্পানি থেকে লোন নিতে পারো। আচ্ছা, দেন তুমি আরো কিছু আইটেম থেকে লোন নিতে পারো, যেমন ধরো তুমি হচ্ছে বিনিয়োগ ব্যাংক থেকে লোন নিতে পারো। বিনিয়োগ ব্যাংকের কনসেপ্টটা তোমরা জানো, বিনিয়োগ ব্যাংক কি? সো বিনিয়োগ ব্যাংক বলতে বোঝানো হচ্ছে যেই ব্যাংক তার মানে বইয়ের ডেফিনেশনে বিনিয়োগ ব্যাংকের ডেফিনেশনটা হচ্ছে এমন, যেই ব্যাংক তার অধিকাংশ মূলধন মার্কেটে বিনিয়োগ করে রাখে। সো এই ধরনের ব্যাংকে বিনিয়োগ ব্যাংক বলে, এটা একটা বইয়ের ডেফিনেশন আর কি। বাট বিনিয়োগ ব্যাংক কাকে বলে? বিনিয়োগ ব্যাংক মানে ইনভেস্টমেন্ট ব্যাংক। এটার ডেফিনেশনটা বলতে গেলে তার কর্মকাণ্ডগুলো ইনভলভ করতে হবে। সো তোমরা যেটা করবা, তোমরা গুগল করবা ইনভেস্টমেন্ট ব্যাংক কোন কোন কাজগুলা করে বা বিনিয়োগ ব্যাংকের কর্মকাণ্ড কি, কার্যাবলী কি। সো এটা যদি বলি, যেমন ধরো তুমি একটা শেয়ার কিনবা, সো শেয়ার অথবা শেয়ার মার্কেটে ইস্যু করবা। সো তোমাকে ওই যে একজন, তোমরা পড়ছো হয়তো ব্রোকার, ডিলার, এই ধরনের কনসেপ্ট পড়ছো, যে তোমাকে একজন মধ্যস্থতাকারী হিসেবে একজন ব্যক্তি থাকতে হবে, যে কিনা তোমার শেয়ারটা মার্কেটে সেল করে দিবে অথবা তোমাকে শেয়ারটা কিনে দিবে। এই ধরনের সার্ভিসকে বলা হয় আন্ডাররাইটিং। আন্ডাররাইটিং এর বাংলা টার্ম হচ্ছে অবলেখক। সো তারা অবলেখক হিসেবে কাজ করে, তোমার পক্ষ হয়ে শেয়ার ইস্যু করে অথবা শেয়ার কিনে দেয়। বিনিময়ে তারা কমিশন পায়। যদি তারা ব্রোকার হয় তাহলে তারা কমিশন পায়, যদি তারা ডিলার হয় তারা মুনাফা পায়। ঠিক আছে, ব্রোকার এবং ডিলারের মধ্যে পার্থক্য আছে। ব্রোকার এবং ডিলারের মধ্যে পার্থক্য আছে। ব্রোকার একটা হচ্ছে ডিলার। সো ব্রোকার মানে কিন্তু তোমরা যদি বাংলা টার্ম খেয়াল করো, তোমাদের কাছে খুবই কমন একটা টার্ম। ব্রোকার মানে হচ্ছে দালাল। ব্রোকার মানে দালাল, মানে এই নামটা কে দিছে আমি আই ডোন্ট নো, বাট হ্যাঁ, ব্রোকার মানে হচ্ছে দালাল, মানে যে হচ্ছে কোন একটা কাজ করে দেয় কিছু টাকা পয়সার বিনিময়ে, আমরা তাকে ব্রোকার বলি। আর ডিলার মানে হচ্ছে ব্যবসায়ী। সো ব্রোকার এবং ডিলারের মধ্যে ডিফারেন্সটা কোথায়? ব্রোকার হচ্ছে, আমি যদি বলি একটু খেয়াল করবে, একটা নোট নেওয়ার চেষ্টা করবা। ব্রোকার হচ্ছে ওইসব ব্যক্তি যারা কিনা ধরো তোমার কোম্পানি হচ্ছে, তুমি ইউনিলিভারে চাকরি করো, তোমার কোম্পানি মার্কেটে শেয়ার ইস্যু করবে। সো তারা বলতেছে আমরা হচ্ছে আপনার কোম্পানির শেয়ারগুলো মার্কেটে সেল করার ট্রাই করব।
সো সেল করে দিব, এবং আমরা হচ্ছে যতটুকু সেল করবো অতটুকুর বিনিময়ে আমরা একটা কমিশন পাবো, পার্সেন্টেজ রেটে একটা কমিশন পাবো। সো তারা হচ্ছে ব্রোকার। এক্ষেত্রে দেখো তারা কিন্তু কোনো ঝুঁকি নিচ্ছে না। তারা 100টা শেয়ার তাদেরকে সেল করতে দিছো, তারা হচ্ছে 90টা শেয়ার সেল করতে পারছে, 90টার এগেনস্টে তারা কমিশন পাবে, 10টা শেয়ার সেল করতে পারেনি তোমাকে ফেরত দিয়ে দিবে। এটা হচ্ছে ব্রোকারের দায়িত্ব, তার মানে তারা কোনো ঝুঁকি নিচ্ছে না, এবং তারা যেটা পাচ্ছে ওইটাকে আমরা বলছি কমিশন। এটা হচ্ছে ব্রোকারের কনসেপ্ট। ডিলারের কনসেপ্টটা হচ্ছে তোমার 100টা শেয়ার আছে, আমি ব্যবসায়ী, আমি শেয়ার ব্যবসায়ী, আমি শেয়ারগুলো কিনে নিব, আমার টাকা আছে, আমি শেয়ারগুলো কিনে নিব, তার মানে আমি ঝুঁকি নিচ্ছি, এবং আমি হচ্ছে ওই শেয়ারগুলো মার্কেটে সেল করব। সেল করার পর ওইখান থেকে যে লাভটা হয়, মানে শেয়ারের যে অভিহিত মূল্য এবং বাজার মূল্য তো ওঠানামা করে, তাই না? সো শেয়ারের লাভ হবে বা লস হবে, ওই লাভ লসটা আমি বহন করব। যদি লাভ হয় সেই ব্যক্তি পায়, তার মানে ডিলার পায় মুনাফা, ব্রোকার পায় কমিশন। ব্রোকারের বাংলা টার্ম হচ্ছে দালাল, ডিলারের বাংলা টার্ম হচ্ছে ব্যবসায়ী। সো দুইটার মধ্যে অনেক ডিফারেন্স আছে, আমরা ওইদিকে না যাই। তো এখানে বিনিয়োগ ব্যাংক হচ্ছে ওই যে অবলেখকের কাজ করে, মানে বিনিয়োগ, তারা ব্রোকারের দায়িত্ব পালন করতে পারে, আবার ডিলারের দায়িত্ব পালন করতে পারে। এর বাইরে গিয়ে মার্জার এন্ড অ্যাকুইজিশন করতে পারে। মার্জ মানে কি, আমরা পড়াইছিলাম প্রথম লেকচারে, দুইটা কোম্পানি একত্রিত হয়ে যাওয়া। অ্যাকুইজিশন মানে হচ্ছে অন্য একটা কোম্পানিকে কিনে নেওয়া, এই কাজটা করতে পারে। তারা অনেক রকমের বিভিন্ন লিজ ফাইন্যান্সিং, মানে হচ্ছে ইজারা প্রতিষ্ঠানও এখানে আমরা আনতে পারি। সো লিজ ফাইন্যান্সিং যারা, সো এই ধরনের প্রতিষ্ঠানগুলো তারা হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়ন করতে পারে, ঠিক আছে? ইজারা প্রতিষ্ঠান বলা হয় এদেরকে, মানে লিজ দেয় আর কি, যারা কিনা তোমার কোন একটা সম্পত্তি ভাড়া দেয়, এদেরকে বলা হচ্ছে লিজিং প্রতিষ্ঠান। দেন আরো কিছু আর্থিক প্রতিষ্ঠান থাকতে পারে যাদেরকে বলছে বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান, যেমন এনবিএফআই বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান। এটা গেল প্রাতিষ্ঠানিক উৎস। অপ্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে কি কি থাকতে পারে? অপ্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে দুইটা আইটেম থাকতে পারে। একটা হচ্ছে ইকুইটি অর্থায়ন। ইকুইটির মধ্যে কি কি থাকবে? ইকুইটির মধ্যে থাকবে তোমার সাধারণ শেয়ার, আর থাকবে অগ্রাধিকার শেয়ার, তাই না? সো আমরা জানি এগুলো সাধারণ শেয়ার, একটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার। সাধারণ শেয়ার অথবা অগ্রাধিকার শেয়ার। সো এগুলো, এই দুইটাকে আমরা বলবো ইকুইটি অর্থায়ন। আরেকটা হচ্ছে তোমার ঋণ অর্থায়ন। সো ঋণ অর্থায়ন যদি বলা হয় তাহলে এখানে কি থাকবে? বন্ড এবং ডিবেঞ্চার। ঋণ অর্থায়ন, সো ঋণের মধ্যে বন্ড, আরেকটাতে থাকবে ডিবেঞ্চার। আচ্ছা, সো এই হইলো আমাদের প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক উৎস, যেটাকে আমরা একসাথে বলতেছি বাহ্যিক উৎস। এই কনসেপ্টগুলো আমাদের ক্লিয়ার থাকা লাগবে, আমরা এই কনসেপ্টগুলো জেনে রাখবো, জেনে রাখা ভালো। এখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। নর্মালি সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়াররা কোম্পানির মালিক বলা হয়, এই দুইটা পোর্শনকে বলা হচ্ছে কোম্পানির মালিক। এবং তারা কি পায়? তারা হচ্ছে শেয়ার ক্রয় করলে তাদেরকে বলা হয় শেয়ার হোল্ডার। শেয়ার হোল্ডাররা শেয়ার ক্রয় করার মাধ্যমে যেটা পায় ওটাকে বলা হচ্ছে লভ্যাংশ। বন্ড এবং ডিবেঞ্চার হোল্ডারদেরকে বলা হচ্ছে পাওনাদার। এবং তারা হচ্ছে এই যে বন্ড এবং ডিবেঞ্চার মানে হচ্ছে ঋণপত্রের মাধ্যমে তোমাকে অর্থায়ন করতেছে, তারা ঋণপত্রের এগেনস্টে তারা সুদ পায়। সো এই ধরনের কনসেপ্টগুলো আমাদের কাছে ক্লিয়ার, এগুলো আমরা জানি। আচ্ছা, এর পরবর্তীতে আমরা হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী অর্থায়নের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়নের বৈশিষ্ট্য কি কি। সো বৈশিষ্ট্যগুলো খুবই কমন, তোমরা জানো, তাও আমরা বলে রাখি। মানে এখানে প্রশ্ন কিভাবে আসতে পারে? প্রশ্ন আসতে পারে কোনটি দীর্ঘমেয়াদী অর্থায়নের বৈশিষ্ট্য নয়, আবার কোনটি দীর্ঘমেয়াদী অর্থায়নের বৈশিষ্ট্য, এভাবেও আসতে পারে, মানে দুইভাবে আসতে পারে প্রশ্ন। বাট এখানে যে 9 ওয়ার্ডটা, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা খেয়াল করবা। এই যে 9 ওয়ার্ডটা দিয়ে কিন্তু পুরো প্রশ্নের প্যাটার্নটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। যখনই বলতেছে হুইচ ইজ নট ওয়ার্ডটা দিয়ে কিন্তু তোমার পুরো প্রশ্নের প্যাটার্নটা চেঞ্জ করতেছে। সো প্রশ্নটা তোমাদের যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, তোমরা যেটা করবা, আগে তোমাকে প্রশ্ন বুঝতে হবে। প্রশ্ন বোঝার জন্য তুমি খুবই গুরুত্বপূর্ণ, মানে গুরুত্ব দিয়ে তুমি হচ্ছে প্রশ্নটা ভালো মতো পড়তে হবে। আমরা যেটা করি, তাড়াহুড়া করতে যাই, অনেক নার্ভাস থাকি, যার কারণে তাড়াহুড়া করতে গিয়ে আমরা হচ্ছে ওই যে 9 ওয়ার্ডটা খেয়াল না করে আমরা ভুল একটা অপশনকে দাগায় আসি। আমরা কনফিডেন্ট থাকি যে আমি 12টাতে 12টা পারবো, যখন আমি দেখি যে না, আসলে আমার 12টাতে হয়েছে 6টা, কারণ আমি 6টা কোয়েশ্চেন ভুল অ্যান্সার দিছি, কারণ আমি কোয়েশ্চেন ভালো মতো পড়ি নাই। সো আমাকে কোয়েশ্চেনটা ভালো মতো পড়তে হবে, যেই প্রশ্নটা ওইটা ভালো মতো পড়বো। পড়ার পর আমাকে এটা প্রয়োজন হলে আমি 2বার পড়বো, আমার যদি সময় থাকে আমি 2বার পড়বো। 2বার পরে প্রশ্নে কি বলতে চাচ্ছে এটা বোঝার চেষ্টা করব। এটা চেষ্টা করার পর দেন হচ্ছে আমরা অপশনগুলোতে যাব। 4টা অপশন থাকে, 4টা অপশন থেকে আমরা কি করব?
কোনটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এটা বের করাটাই হচ্ছে আমাদের কাজ। সো এখানে আমরা যেটা করব, যখন আমরা অপশন চুজ করি, আমি নর্মালি একটা পদ্ধতি ফলো করতে পছন্দ করি, সেটা হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন, POE, প্রসেস অফ এলিমিনেশন। এলিমিনেশন শব্দের অর্থ হচ্ছে বাদ দেওয়া। তার মানে তোমার 4টা অপশন আছে, তোমাকে যেটা করতে হবে ইরেলিভেন্ট অপশনগুলো প্রথমে বাদ দিয়ে দিতে হবে। 4টা অপশনের মধ্যে ধরো 2টা অপশন থাকবে খুবই রেলিভেন্ট আর 2টা অপশন থাকবে ইরেলিভেন্ট। এই ইরেলিভেন্ট অপশনগুলো বাদ, দেন এই 2টা অপশন হচ্ছে তুমি কি করবা, কনসিডার করবা, এই 2টার মধ্যে কম্পারিজন করবা, 2টা থেকে যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওইটা হচ্ছে তুমি দাগাবা। সো এটা হচ্ছে মেইন কাজ, এটা হচ্ছে আমার মেইন কাজ। সো এটা যারা করে, যারা হচ্ছে ভেবে চিন্তে অ্যান্সার দেয়, তাদের 12টাতে 12টা কোয়েশ্চেন হওয়াটা ইম্পসিবল না। আমার ক্ষেত্রে বলি, আমি যখন ফাইন্যান্স দাগাইছিলাম অ্যাডমিশনে ডিইউতে, তখন আমার 12টা কোয়েশ্চেন, আমি 12টা কোয়েশ্চেনে 12টাই পারছি। একটু ভেবে চিন্তে দিলে কিন্তু কোয়েশ্চেন খুব বেশি টাফ হয় না, বাট পড়াশোনা না করলে কোয়েশ্চেন সবার জন্যই টাফ। আচ্ছা, সো এটা গেল বিষয়। তার মানে আমাকে প্রসেস অফ এলিমিনেশন ফলো করতে হবে 4টা অপশন চুজ করার ক্ষেত্রে। আরেকটা টেকনিক শিখাই দিই, যখন আমাদের অনেক বড় একটা উদ্দীপক দিয়ে দেয় একটা প্রশ্নে, ধরো তোমার 3টা লাইন দিয়ে দিল বা 5টা লাইন দিয়ে দিল, এইভাবে করে 5টা লাইন দিয়ে দিল, দেন এখানে একটা কোয়েশ্চেন সাইন দেয়, দেন এখানে A, B, C, D এভাবে করে 4টা অপশন দেয়, তাই না? সো অনেক বড় একটা কোয়েশ্চেন যেখানে 5-6 লাইন আছে, দেন হচ্ছে তোমার 4টা অপশন। এই ধরনের কোয়েশ্চেনগুলো কিভাবে সলভ করতে হয়, এই ধরনের কোয়েশ্চেন সলভ করার টেকনিকটা হচ্ছে, প্রথমেই তুমি শেষ লাইনটা পড়ে ফেলবা। শেষ লাইনে কিন্তু তোমার বলে দেওয়া হয়, এই যে এই অংশতে বলে দেওয়া হয় যে আসলে কি করতে হবে। তুমি কি অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয় করবা, সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করবা, এটা বলে দেয়। দেন বলে দেওয়ার পর তোমার যেগুলো রেলিভেন্ট ইনফরমেশন, রেলিভেন্ট ডাটা, এগুলো তুমি কি করো, আইডেন্টিফাই করো, দেন তুমি কোয়েশ্চেনটা সলভ করো। এটাই হচ্ছে মূলত কাজ, ঠিক আছে? সো বড় উদ্দীপকের ক্ষেত্রে তোমার হচ্ছে সাপের লেজে বাড়ি দিতে হয়। নর্মালি সাপ মারতে হলে আমাকে সাপের মাথায় মারতে হয়, বাট এই যে বড় কোয়েশ্চেনগুলো, যেগুলো বড় কোয়েশ্চেন, এগুলোর ক্ষেত্রে সাপের লেজে মারতে হয়, ঠিক আছে? কারণ সাপের মাথা থাকে লেজের দিকে বড় কোয়েশ্চেনগুলোতে, মানে এটাকে বলা হচ্ছে অনেক প্যাচের কোয়েশ্চেন। আচ্ছা, সো আমরা কথা না বলি আমাদের দীর্ঘমেয়াদী অর্থায়নের বৈশিষ্ট্যে চলে যাই। বৈশিষ্ট্যগুলো আমি জাস্ট এমনি মুখ দিয়ে বলি, তোমরা পারবা, এগুলো তোমরা জানো। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আমার তহবিলের আকার। সো দীর্ঘমেয়াদী তহবিলের আকার, তোমরা মূলধন জাতীয় ব্যয়ে পড়ছো, যে মূলধন জাতীয় লেনদেন বলতে ওই ধরনের লেনদেনগুলোকে বলা হয় যেগুলোর অ্যামাউন্ট বা টাকার পরিমাণ অনেক বেশি। তার মানে এখানে তহবিলের আকারটা অনেক বেশি হবে, মেয়াদটা বেশি হবে। দেন আমার দীর্ঘমেয়াদী অর্থায়নে জামানত লাগতেও পারে, নাও লাগতে পারে। যেমন আমি যখন শেয়ার ক্রয় করি, সেটা হোক সাধারণ বা অগ্রাধিকার, সো এখানে কোনো জামানত লাগে না। আবার যখন বন্ড মানে ঋণপত্র বা ঋণ নিতে যাই, তখন কিন্তু আমি জামানত রেখেও ঋণ নিতে পারি, না রেখেও ঋণ নিতে পারি। যেটা জামানত যুক্ত সেটাকে বলা হচ্ছে তোমার বন্ড, আর যেটা জামানত বিহীন সেটাকে আমরা বলি ডিবেঞ্চার। তো এটা গেল বিষয়। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে দাবির অগ্রগণ্যতা, অর্থাৎ দাবি, বন্ড হোল্ডাররা বা হচ্ছে যারা কিনা দীর্ঘমেয়াদী অর্থায়নে দাবির অগ্রগণ্যতা কি। সো দীর্ঘমেয়াদী অর্থায়নে দাবির অগ্রগণ্যতা এটা বোঝার জন্য, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এখান থেকে বিগত বছরের প্রশ্ন আসছে। দাবির অগ্রগণ্যতা অর্থাৎ এটা মানে হচ্ছে কার দাবি সবার আগে আসবে। আমার একাধিক পার্টি আছে, কার দাবি সবার আগে আসবে। ফর এক্সাম্পল, আমার পার্টিগুলো কি কি আমি বলছিলাম, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, তাই না? আচ্ছা, হ্যাঁ, এই 4টা পার্টির কথা বলছিলাম। সো আমি লিখে ফেলি একটু। প্রথমটা হচ্ছে বন্ড হোল্ডার, আরেকটা পার্টি হচ্ছে ডিবেঞ্চার হোল্ডার, ডিবেঞ্চার হোল্ডার মানে যারা ডিবেঞ্চার কিনতেছে ওদেরকে বলা হচ্ছে ডিবেঞ্চার হোল্ডার, বন্ড কিনলে বন্ড হোল্ডার। আর হচ্ছে তোমার অগ্রাধিকার শেয়ার, আরেকটা হচ্ছে সাধারণ শেয়ার। সো এই 4টা অপশন দিয়ে একটা কোয়েশ্চেন আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি এটাকে আরেকটু এক্সটেন্ড করবো, একটু পরেই এক্সটেন্ড করে দিব। 4টা অপশন। আচ্ছা, সো তোমরা যদি খেয়াল করো, প্রথমেই কাদের দাবি পরিশোধ করা হয়, আমি একটু ডিফারেন্সগুলো বলি। বন্ড হোল্ডার এবং ডিবেঞ্চার হোল্ডারের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, যারা বন্ড কিনে তারা জামানতের ভিত্তিতে বন্ড কিনে থাকে এবং তাদের দাবিটা সবার আগে পরিশোধ করা হয় এই 4টা আইটেমের মধ্যে। ডিবেঞ্চার হোল্ডার বলতে বোঝানো হচ্ছে যাদের জামানত বিহীন, অর্থাৎ তারা কোনো জামানত রাখতেছে না, জামানত না রেখেই কিন্তু তারা হচ্ছে লোন নিচ্ছে। সো তাদেরকে বলা হচ্ছে ডিবেঞ্চার হোল্ডার। এবং এই ক্ষেত্রে যেহেতু তারা কোনো জামানত রাখতেছে না, তাদের দাবিটা কিন্তু বন্ড হোল্ডারদের নিচে চলে যাচ্ছে। সো ডিবেঞ্চার হোল্ডার 2 নম্বরে, তাহলে 1 নম্বরে হচ্ছে বন্ড হোল্ডার,
মানে আমি 1 2 এখানে লেখার দরকার নেই, বাট বলি যে বন্ড হোল্ডার হচ্ছে সবার প্রথমে, ডিবেঞ্চার হোল্ডার হচ্ছে 2 নম্বরে, 3 নম্বর যেটা সেটা হচ্ছে শেয়ার এবং অগ্রাধিকার শেয়ার। নাম শুনেই বুঝতে পারতেছো অগ্রাধিকার, যেহেতু তারা হচ্ছে সাধারণ শেয়ার থেকে বেশি পরিমাণ অগ্রাধিকার পাবে কিসে কিসে, সম্পত্তি এবং আয়ের ক্ষেত্রে তারা 3 নম্বরে, সাধারণ শেয়ার হচ্ছে 4 নম্বরে। সো এটা হচ্ছে দাবির অগ্রগণ্যতা। তার মানে যদি তোমাকে যদি প্রশ্ন করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রশ্ন আসছিল, একটা প্রশ্ন আসছিল যে তোমার দাবির অগ্রগণ্যতার ভিত্তিতে কোন সিকোয়েন্সটা হবে, ঠিক আছে, কোন সিকোয়েন্সটা হবে, এটা যদি প্রশ্ন করা হয় তখন কিন্তু তুমি এই ধরনের একটা চার্ট করতে পারো। পাশাপাশি তুমি যেটা করতে পারো, ঝুঁকির ভিত্তিতে সিকোয়েন্সটা তুমি কিভাবে করতে পারো ঝুঁকির ভিত্তিতে। আচ্ছা, সো তার মানে যেহেতু এটা হচ্ছে দাবির অগ্রগণ্যতা সবার আগে, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, তার মানে ঝুঁকি কম থেকে বেশি বলতে পারি না আমি। সবচাইতে কম ঝুঁকি হচ্ছে বন্ড হোল্ডার, আর সবচাইতে বেশি ঝুঁকি হচ্ছে সাধারণ শেয়ার। ঠিক আছে, কম ঝুঁকি হচ্ছে বন্ড হোল্ডার, সবচাইতে বেশি ঝুঁকি হচ্ছে সাধারণ শেয়ার। আচ্ছা, এটাকে আরেকটু এক্সটেন্ড করা যায়, আরেকটু সম্প্রসারণ করা যায়। আমি আরেকটু সম্প্রসারণ করি। যদি প্রশ্ন থাকে সরকারকে কি দিতে হয়, ট্যাক্স দিই না আমরা, সরকার একটা পার্টি। আর যদি আরেকটা অপশন থাকে বিলম্বিত শেয়ার মানে নামে একটা শেয়ার আছে, আমরা আজকে পড়বো। বিলম্বিত মানে নাম শুনেই বুঝতে পারছো দেরিতে। সো যেহেতু বিলম্বিত শেয়ার মানে সবার শেষে পরিশোধ করা হবে, বিলম্বিত শেয়ার আসবে সাধারণ শেয়ারের পরে, একদম সর্বশেষ যাদের দাবি পরিশোধ করা হয় তারা হচ্ছে বিলম্বিত শেয়ার হোল্ডার। সো এটার ভিন্ন ভিন্ন নাম থাকতে পারে, আমরা আজকে লেকচারের লাস্টের দিকে পড়বো। সরকারকে কি দেওয়া হয়, সরকারকে ট্যাক্স দেওয়া হয়, তাই না, সরকারকে ট্যাক্স দেওয়া হয়। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, আমার প্রশ্ন থাকবে তোমাদের কাছে, তোমরা যারা ক্লাসে আসো, সরকার কোন পোর্শনে বসবে? এখানে 5টা আইটেম অলরেডি আমি আলোচনা করছি, প্রথমে 4টা আইটেম আলোচনা করছি, 5 নম্বর আইটেম ছিল সরকারকে ট্যাক্স দিতে হয়। সো সরকারকে যেহেতু ট্যাক্স দিতে হয়, এখানে তোমরা আমাকে বলবা সরকার কোন জায়গায় বসবে, বন্ড হোল্ডারদের আগে পরে, ডিবেঞ্চার হোল্ডারদের আগে পরে, মানে কোন জায়গায় বসবে? বিলম্বিত শেয়ার তো সবার শেষে বসবে। আর সবচেয়ে ঝুঁকিপূর্ণ সাধারণ শেয়ার, এটা অলরেডি আলোচনা করছি, কম ঝুঁকি হচ্ছে বন্ড হোল্ডার। সরকার কোন পোর্শনে থাকবে? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি সরকারের, যখন আমি প্রশ্ন করতেছি অলরেডি কয়েকজন লেফট নিচ্ছে, মানে তারা ক্লাসরুম ছেড়ে চলে যাচ্ছে। আরে ভাই, আমি তো কোয়েশ্চেনের কারণে তোমাদেরকে কোনো পানিশমেন্ট দিচ্ছি না, আমি তো বলতেছি না যে কোয়েশ্চেন না পারলে তোমরা আমাকে 100 টাকা করে দিতে হবে, আমি তো এটা বলতেছি না। জাস্ট তোমাদের জানার জন্য, তোমরা কতটুকু জানো এটা যাচাই বাছাই করার জন্য, তোমাদের কনসেপ্ট কতটুকু ক্লিয়ার এটা যাচাই বাছাই করার জন্য আমি জাস্ট প্রশ্নগুলো করতেছি। তোমরা যদি চাও যে প্রশ্ন করব না, তাহলে আমি আমার মতো করে লেকচার দিয়ে যাব, কোনো প্রবলেম নেই। বাট হ্যাঁ, তোমাদেরও তো ইন্টারাকশন করতে হবে, আমার সাথে যোগাযোগ করতে হবে যে এটা এই পোর্শনে যাবে, বা তোমাদের ভুল বলো, কোনো অসুবিধা নেই। ভুল বলে তোমরা দেখবে একদিন সঠিকটা পারবা। যে ঢাকা ইউনিভার্সিটিতে 12টা কোয়েশ্চেন, আমার মতো 12টা কোয়েশ্চেন তুমি সঠিক দাগাইতে পারবা। সো এটাতে তো কোনো প্রবলেম নাই। আমি তো তোমাদেরকে কোনো অপমান করতেছি না, বা কাউকে পার্সোনালি আমি অ্যাটাক করতেছি না, হিউমিলেট করতেছি না। সো তোমরা অ্যান্সার করো, সরকার আসলে কোন পোর্শনে যাবে, ভুল অ্যান্সার করো, কোনো অসুবিধা নাই, তোমরা কমেন্ট করতে পারো। আর যদি তোমরা কমেন্ট না করো তাহলে আমি ক্লাস মোটামুটি আমি আলোচনা করে দিব আমার মতো করে, যে সরকার আসলে কোন পোর্শনে যাবে। আচ্ছা, আমি বলে দিই, তোমরা হয়তো কনফিউজডই থাকার কথা, কারণ সরকার নামে একটা পোর্শন যে এখানে আসবে, এখানে কেউ একজন এত কমপ্লেক্স একটা ইস্যু নিয়ে আসবে, এটা কেউ তোমরা ভাবতেও পারো নাই। তোমরা নর্মালি গতানুগতিক দ্বারা এই 4টা পোর্শন নিয়ে আনছো, আমি আরো 2টা পোর্শন এক্সট্রা নিয়ে আসছি। সরকার যে ট্যাক্স দিতে হয়, খেয়াল করো, তোমরা যখন বিশদায় বিবরণী করো, বিশদায় বিবরণীতে ঋণের সুদ কোন পোর্শনে দেখাও, পরিচালন ব্যয় না? এই 2টা আইটেম মানে কি, ঋণের সুদ দিতে হবে না এদেরকে, ঋণের সুদ দিতে হবে। আচ্ছা, সো ঋণের সুদ দিতে হবে। ঋণের সুদ যদি দিতে হয়, এটা পরিচালন ব্যয় দেখায়, আমরা কিসে দেখাই, পরিচালন ব্যয়, আর বিশদায় বিবরণীর পরিচালন ব্যয় আইটেমে দেখায়। তাইলে পরিচালন ব্যয় আইটেম বাদ দিয়ে পরিচালন আয় যোগ করি, পরিচালন ব্যয় বাদ দিই, পরিচালন মুনাফা পাই, অপরিচালন আয় যোগ করি, অপরিচালন ব্যয় বাদ দিই, দেন আমরা নেট মুনাফা পাই। নেট মুনাফা কিন্তু কর পূর্ববর্তী মুনাফা।
কর পূর্ববর্তী নিট মুনাফা। কর পূর্ববর্তী নিট মুনাফা থেকে আমি কি করি, সরকারের ট্যাক্স বাদ দিই, তাহলে যেটা পাই সেটা হচ্ছে কর পরবর্তী নিট মুনাফা। তার মানে সরকার আসবে ডিবেঞ্চার হোল্ডারদের পরে, বন্ড হোল্ডার এবং ডিবেঞ্চার হোল্ডারদেরকে আমি ঋণের সুদ দিছি, সো ঋণের সুদ যেহেতু দিছি বন্ড হোল্ডার এবং ডিবেঞ্চার হোল্ডারদের পরের আইটেমে হচ্ছে আমার মূলত সরকার নামে যে পার্টি আছে এই পার্টি আসবে। এবার ক্লিয়ার কিনা, কনসেপ্ট ক্লিয়ার কিনা তোমরা বলো সেটা একটু। হ্যাঁ, আচ্ছা, সো তার মানে সরকার হচ্ছে এই পোর্শনটাতে আসবে, এই পোর্শনটাতে ডিবেঞ্চার হোল্ডার এবং অগ্রাধিকার শেয়ারের মাঝামাঝি জায়গায় আসবে, আর বিলম্বিত শেয়ার তো শেষে আসবে। এটা হচ্ছে দাবির অগ্রগণ্যতা, এটা হচ্ছে দাবির অগ্রগণ্যতা। দেন ব্যবস্থাপনায় অংশগ্রহণ, আমাদের আরেকটা প্রশ্ন হচ্ছে ব্যবস্থাপনায় অংশগ্রহণ বৈশিষ্ট্যের ভিত্তিতে ব্যবস্থাপনায় কি আসলে অংশগ্রহণ করে। খেয়াল করো ব্যবস্থাপনায় কারা কারা অংশগ্রহণ করে। এখানে আমি যদি বলি ব্যবস্থাপনায় অংশগ্রহণ করে সাধারণ শেয়ার হোল্ডাররা, কারণ তারা কোম্পানির প্রকৃত মালিক, তারাই হচ্ছে ব্যবস্থাপনায় অংশগ্রহণ করে। কিন্তু অগ্রাধিকার শেয়ার হোল্ডার কি ব্যবস্থাপনায় অংশগ্রহণ করে? করে না। তো ডিবেঞ্চার হোল্ডার করে? করে না। বন্ড হোল্ডার করে? করে না। বিলম্বিত শেয়ার হোল্ডার করে? সরকার কি করে? সরকারও করে না। বিলম্বিত শেয়ার হোল্ডাররা করে? তোমাদের কি মনে হয় একটু বলো তো, বিলম্বিত শেয়ার হোল্ডার করে না, করে কিনা? আচ্ছা, বিলম্বিত শেয়ার হোল্ডার বলতে বোঝানো হচ্ছে যারা উদ্যোক্তাদের শেয়ার, এটার আরেকটা নাম হচ্ছে উদ্যোক্তাদের শেয়ার অথবা প্রবর্তকের শেয়ার। তার মানে তারাও হচ্ছে ব্যবস্থাপনায় অংশগ্রহণ করে, বাট ইনডাইরেক্টলি করে, ডাইরেক্টলি করে না। যাই হোক, এটা কিন্তু আসবে না, এটা খুবই কমপ্লেক্স একটা ইস্যু, এটা নিয়ে ডিবেট থাকতে পারে, বাট এটা বাদ দাও। বাট এখানে সাধারণ শেয়ার হোল্ডাররা ব্যবস্থাপনায় অংশগ্রহণ করে। আচ্ছা, স্যার এতটুকু পর্যন্ত ছিল আমাদের, এটা হচ্ছে বৈশিষ্ট্য। এখানে আরেকটা বিষয় যেটা আমি এই যে এখানে বাহ্যিক উৎস যখন আলোচনা করছি একটু আগে, হ্যাঁ, বাহ্যিক উৎসের মধ্যে আরেকটা আইটেম তোমরা আলোচনা করবা, অপ্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে বা বাহ্যিক উৎসের মধ্যে যদি তোমাদের প্রশ্ন করে যে প্রদেয় কর, প্রদেয় কর, এই যে একটু আগে সরকার নিয়ে আলোচনা করলাম, ট্যাক্স দিতে হবে। প্রদেয় কর এটা কি কোন ধরনের উৎস, অভ্যন্তরীণ নাকি বাহ্যিক উৎস? কারণ সরকারকে ট্যাক্স দিতে হবে, তার মানে এটা একটা বাহ্যিক উৎস। সো যদি প্রশ্ন করা হয় প্রদেয় কর কোন ধরনের উৎস, উত্তর হচ্ছে বাহ্যিক উৎস। আচ্ছা, দেন যদি তোমাদের প্রশ্ন করে যে গৃহঋণ, গৃহঋণ করার জন্য মানে গৃহঋণ অর্থাৎ তুমি একটা বাড়ি বানাবা, একটা বিল্ডিং তৈরি করবা, একটা হচ্ছে তোমার সম্পত্তি আছে, বড় সম্পত্তি, এখানে লোন নিবা, এটা কোন ধরনের অর্থে? এটাও কিন্তু দীর্ঘমেয়াদী অর্থায়নের মধ্যে পড়ে গৃহঋণ। মানে ইউএস এর মতো দেশে বলা হচ্ছে তোমার হোম লোনের জন্য তারা 35 বছর পর্যন্ত সময় দেয়। সো গৃহঋণ কিন্তু একটা দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে বন্ড হোল্ডাররা সম্পত্তি এবং আয়ের উপর অগ্রাধিকার পায়। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল 2016-17 সেশনে। বন্ড হোল্ডাররা তোমার সম্পত্তি এবং আয়ের, কারণ দেখো সম্পত্তি এবং আয়ের মধ্যে তাদের সিকোয়েন্সটা কিন্তু এইভাবে যাচ্ছে, উপর থেকে নিচ থেকে নামতেছে, তাই না? তার মানে প্রথম পার্টি হচ্ছে তারা। সো তারা সম্পত্তি এবং আয়ের উপর অগ্রাধিকার পায় বন্ড হোল্ডাররা, এটা মাথায় রাখবা। আচ্ছা, সো আমরা এখন পড়বো বন্ড এবং বন্ডের প্রকারভেদ। সো বন্ড কি আমরা জানি দীর্ঘমেয়াদী ঋণের দলিলকে বন্ড বলা হয়। সো বন্ডের ক্ষেত্রে আমরা জানি যেই ব্যক্তি বন্ড কিনতেছে তাকে বলা হচ্ছে বন্ড হোল্ডার, আর যেই ব্যক্তি বন্ড ইস্যু করে তাকে বলা হয় বন্ড ইস্যুয়ার, অর্থাৎ বন্ড ইস্যুকারী কোম্পানি আর কি। সো যারা বন্ড কিনে তারা কিন্তু একটা সুদ পায়, মানে ইন্টারেস্ট পায়, ওই বন্ড হোল্ডারের মধ্যে একটা ইন্টারেস্ট থাকে। সো বন্ডের সুদকে আমরা কি বলি? কুপন সুদ বলি, কুপন সুদের হার বলি, বা কুপন ইন্টারেস্ট বলে থাকি, বা কুপন সুদ বলে থাকি। আচ্ছা, সো বন্ডের কনসেপ্টটা হচ্ছে যখন একটা কোম্পানি ঋণ মূলধনের মাধ্যমে মূলধন সংগ্রহ করবে তখন কিন্তু বন্ড ইস্যু করে থাকে। সো এটা আমরা জানি। আর বন্ডের ক্ষেত্রে একটা তারল্যজনিত অগ্রাধিকার আছে। তারল্যজনিত বলতে বোঝানো হচ্ছে চাইলেই তুমি এটা ক্যাশে কনভার্ট করতে পারবা। সো এটা খুব সহজেই কনভার্ট করা যায়। এবং যখন তোমার কোম্পানি সম্পত্তি এবং আয়ের উপর সবার আগে অগ্রাধিকার পায় কিন্তু বন্ড হোল্ডাররা। তার মানে দেখো, তোমার যদি ব্যবসা প্রতিষ্ঠান বিলুপ সাধন হয় সবার আগে বন্ড হোল্ডারদের দাবি পরিশোধ করতে হয়। সো তার মানে তারল্যজনিত একটা অগ্রাধিকার বন্ড হোল্ডাররা পেয়ে থাকে। দেন তোমার হচ্ছে বন্ড হোল্ডাররা কি কোনো ভোটিং রাইট পায়? মানে কোম্পানির যে পরিচালনায় যে ভোটাভুটি হয় এখানে তাদের কোনো রাইট আছে, ভোটাভুটি রাইট? উত্তর হচ্ছে বন্ড হোল্ডারদের কোনো রাইট নাই। তারা কি ব্যবস্থাপনা এবং পরিচালনায় অংশগ্রহণ করে? উত্তর হচ্ছে করে না। ঠিক আছে। আচ্ছা, বন্ড হোল্ডারদের একটা অন্যতম সুবিধা হচ্ছে তারা যারা বন্ড হোল্ডার, যারা বন্ডটা কিনতেছে, মানে যারা হচ্ছে সুদটা দিচ্ছে, বন্ডের যে সুদটা এটা কিন্তু কর বাদযোগ্য। এই জন্য আমরা কর পূর্ববর্তী থেকে কর পরবর্তী বের করে থাকি। ঠিক আছে, যেমন ধরো কর পূর্ববর্তী মুনাফা হচ্ছে 6%,
6%, যদি বলে কর পরবর্তী মুনাফা হচ্ছে আমার এখানে করের হার যদি 40% হয় তাহলে কর পরবর্তী মুনাফা কত হবে 1 মাইনাস 0.4, তাহলে হচ্ছে 6 ইন্টু 0.6, তাই না? সো 6 ইন্টু 0.6 3.6, তার মানে 3.6% হচ্ছে তোমার কর পরবর্তী। কর পূর্ববর্তী 6% ছিল, এটা হয়ে যাচ্ছে কর পরবর্তী 3.6। সো কর পূর্ববর্তী মুনাফা থেকে কর বাদ দিলে যেটা পাই সেটা হচ্ছে কর পরবর্তী মুনাফা। তার মানে একমাত্র খেয়াল রাখবা, একমাত্র বন্ড হোল্ডাররাই হচ্ছে তাদের যে সুদটা পায় ওটা কিন্তু কর বাদযোগ্য। সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, এই ধরনের আইটেমগুলোতে যে লভ্যাংশ পাওয়া হয় এখানে কোনো সুদের অ্যাডজাস্টমেন্ট নাই, বাট বন্ডের ক্ষেত্রে কর সুবিধা পাওয়া যায়, এটা মাথায় রাখবা, কারণ ঋণের সাথে কর সুবিধা আছে। আর বন্ডের উপর যেই সুদটা পাওয়া হয় এটা নর্মালি বার্ষিক পাওয়া হয়। বন্ডকে বলা হয় ফিক্সড ইনকাম সিকিউরিটি, কারণ বন্ডের সুদটা কিন্তু নির্দিষ্ট, তুমি এই নির্দিষ্ট রেটে সুদ কিন্তু তুমি পাবা। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে বন্ড কিন্তু চাইলেই হস্তান্তর করা যায়। একজন ব্যক্তির হাতে একটা বন্ডের ডকুমেন্টস আছে, সে চাইলেই তার বড় ভাইকে দিয়ে দিল, তাহলে ওই ডকুমেন্টস বা ওই বন্ডের মালিক কিন্তু সেই ব্যক্তি হয়ে গেল, তার মানে অনায়াসে বন্ড হস্তান্তর যোগ্য। আরেকটা বিষয় সেটা হচ্ছে সুদের হারের সাথে বন্ডের বিপরীত সম্পর্ক। সুদের হারের সাথে বন্ডের বাজার মূল্যের বিপরীত সম্পর্ক। বন্ডের বাজার মূল্যের বিপরীত সম্পর্ক, মূল্যের বিপরীত সম্পর্ক, এটা কিন্তু প্রশ্ন আসতে পারে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা প্রশ্ন আসছিল আগেও। এই কনসেপ্ট থেকে প্রশ্ন আসছিল যে বন্ডের সুদের হারের সাথে বন্ডের বাজার মূল্যের কেমন সম্পর্ক, মানে ধনাত্মক, ঋণাত্মক, সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, এইভাবে প্রশ্ন আসছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইবার আসছে এই প্রশ্নটা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2019-20 সেশন আসছে এবং 15-16 সেশন আসছে। সেম কনসেপ্ট দুইবার আসছে। দেখো 15-16 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রশ্ন খুব বেশি রিপিট হয় না, প্রতি বছর কোয়েশ্চেন ভিন্ন ভিন্ন প্যাটার্নে হয়, ভিন্ন ভিন্ন টপিক থেকে আসে। সো 15-16তে যে কোয়েশ্চেন আসছে 19-20-এ সেম কোয়েশ্চেন আসছে, তার মানে দেখো এখানে এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট, এটা বোঝাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, সো তোমার এই চ্যাপ্টারটা কিন্তু তোমরা ইন্টারমিডিয়েটে করছো, আমি জানি তোমরা যারা শর্ট সিলেবাসে পড়াশোনা করছো তোমরা এই চ্যাপ্টারটা করছো। তোমরা জিরো কুপন বন্ড ZCB জিরো কুপন বন্ডের ভ্যালুয়েশন করছো, ম্যাথ করছো যখন ইন্টারমিডিয়েটে। সো জিরো কুপন বন্ডের ভ্যালুয়েশন কিভাবে করতে হয়, MB ইন্টু 1 প্লাস K টু দি পাওয়ার N, এটাই তো জিরো কুপন বন্ডের ফর্মুলা, তাই না? একটা ভ্যালু থাকে ম্যাচুরিটি ভ্যালু, K হচ্ছে ইন্টারেস্ট রেট, N হচ্ছে নাম্বার অফ ইয়ার্স। সো এটা দিয়ে ভাগ করার পর আমার হচ্ছে জিরো কুপন বন্ডের ভ্যালুটা পাই, মানে বর্তমান মূল্যটা পাই। K মানে এখানে আমরা বুঝাচ্ছি ইন্টারেস্ট রেট, মানে সুদের হার। K দিয়ে আমরা বুঝাচ্ছি সুদের হার। আচ্ছা, আর ধরো সুদের হারের সাথে বন্ডের, এটা হচ্ছে বাজার মূল্য বন্ডের, মানে বন্ডের মূল্য আর কি। V0 মানে হচ্ছে বন্ডের মূল্য, বন্ড ভ্যালু, আমি বলতেছি এটাকে বন্ড ভ্যালু। এখন তোমরা খেয়াল করো, কিন্তু এখানে কি করা হচ্ছে, ডিসকাউন্ট করা হচ্ছে, মানে বাট্টাকরণ করা হচ্ছে, মানে ভাগ করা হচ্ছে। সো যদি ভাগ করা হয়, এর ভ্যালু যদি বৃদ্ধি পাই, এই বন্ডের ভ্যালু কি হবে, হ্রাস পাবে। ঠিক সেম এর ভ্যালু যদি হ্রাস পাই, বন্ডের ভ্যালু বৃদ্ধি পাবে। কারণ কি, হচ্ছে একটা ডিসকাউন্টিং ফ্যাক্টর, এটাকে এখানে আমরা কি করতেছি, ভাগ করতেছি, এই যে এই ভ্যালুটাকে ভাগ করতেছি। সো এটার ভ্যালু যখন বৃদ্ধি পাবে আমার আলটিমেট ভ্যালুটা হ্রাস পাবে, কারণ এটাকে ভাগ করা হচ্ছে। যদি গুণ করা হয়তো বৃদ্ধি পাইতো, যেহেতু গুণ করা হচ্ছে না, ভাগ করা হচ্ছে, তাইলে কিন্তু এটা বৃদ্ধি পাবে। আবার ঠিক সেম সুদের হার যখন হ্রাস পাচ্ছে তখন আমার বন্ডের ভ্যালু বাড়তেছে। খুবই সিম্পল একটা কনসেপ্ট। সো এই জন্য বন্ডের সুদের হারের সাথে বাজার মূল্যের সম্পর্কটা কেমন, বিপরীত সম্পর্ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, বিপরীত মানে হচ্ছে ঋণাত্মক সম্পর্ক। আরেকটা কনসেপ্ট তোমরা জেনে রাখতে পারো, জাস্ট এমনি বলি, সেটা হচ্ছে বন্ড রিফান্ডিং। মানে হচ্ছে তোমার একটা পুরাতন বন্ড আছে, ওই পুরাতন বন্ডের টাকা তুমি পরিশোধ করতে গিয়ে তুমি নতুন আবার একটা বন্ড ইস্যু করতেছো, এটাকে বলা হচ্ছে বন্ড রিফান্ডিং। সো এতটুকুই। বন্ডের বৈশিষ্ট্য আমরা জানি, বন্ডের উপর যে সুদটা দেওয়া হয়, এই যে বৈশিষ্ট্যগুলোই পড়তেছি, এটাকে কুপন সুদ বলা হয়। এটা নির্দিষ্ট, বার্ষিক হতে পারে, অর্ধবার্ষিক হতে পারে, মাসিক হতে পারে। এটা চুক্তিতে উল্লেখ থাকে যে আসলে বন্ডকে কোনভাবে দেওয়া হয়, এটা সুদ করবার যোগ্য। বন্ডের একটা নির্দিষ্ট মেয়াদ থাকে। বন্ড হচ্ছে বন্ডের বেশিরভাগ বন্ড কিন্তু টাকাটা পরিশোধযোগ্য, মানে একটা মেয়াদ শেষে পরিশোধ করা হয়। বন্ডের একটা নির্দিষ্ট একক মূল্য থাকে, বাংলাদেশে ওই একক মূল্য হচ্ছে 1000 টাকা। বন্ডের ভ্যালু হচ্ছে 1000 টাকা। আর শেয়ারের অ্যাটলিস্ট প্রাইস হচ্ছে 10 টাকা, শেয়ারের অভিহিত মূল্য হচ্ছে 10 টাকা, বন্ডের ক্ষেত্রে এটা হচ্ছে 1000 টাকা। ঠিক আছে,
নিমজ্জিত তহবিল অলরেডি আলোচনা করছি, পুনঃক্রয় বা কল প্রভিশন এটা আলোচনা করব। দেন আমরা হচ্ছে ইন্ডেঞ্চার নিয়ে আলোচনা করব। বন্ড ইন্ডেঞ্চার খুবই ইম্পর্টেন্ট টপিক। বন্ড ইন্ডেঞ্চার বলতে বোঝানো হচ্ছে এটা এমন একটা আইনগত দলিল যেখানে বন্ড হোল্ডার এবং বন্ড ইস্যুয়ার, যে ব্যক্তি বন্ড ইস্যু করে তাকে বন্ড ইস্যুয়ার, যে ব্যক্তি কিনতেছে তাকে বলা হচ্ছে বন্ড হোল্ডার। তাদের যে অধিকার, তাদের যে দায় দায়িত্ব, তাদের যে কর্তব্য, তাদের যে ডিউটি, তারা কি করতে পারবে কি করতে পারবে না, এই ধরনের রাইটগুলা এখানে বিস্তারিতভাবে লেখা থাকে। পাশাপাশি বন্ডের মেয়াদ, বন্ডের সুদের হার, বন্ড হচ্ছে ফেস ভ্যালু কত, এই ধরনের আইটেমগুলো এখানে হচ্ছে বন্ড ইন্ডেঞ্চার। এটা হচ্ছে বন্ড ইন্ডেঞ্চার বলতে বলা হয় অথবা ইন্ডেঞ্চারও বলা হয়, এটা এখানে উল্লেখ থাকে। সো এই বন্ড ইন্ডেঞ্চার আরো কিছু আইটেম উল্লেখ থাকতে পারে যে আসলে এই বন্ডে কোনো জামানত থাকবে কি থাকবে না, থাকবে কিনা, মানে জামানত আছে নাকি জামানত নাই, এটা উল্লেখ করা থাকতে পারে। যেই ব্যক্তি বন্ড ইস্যু করতেছে ওই ব্যক্তির নিরাপত্তা কতটুকু, অর্থাৎ সে যদি বন্ডের টাকা পরিশোধ করতে না পারে এটা সে অন্য কিভাবে এই টাকাটা ওইখান থেকে আদায় করে নিতে পারবে, এটাও এখানে আলোচনা করা হয়। বন্ড ইন্ডেঞ্চার মূলত এই জন্য মেনটেন করা হয় যাতে করে যেই ব্যক্তি বিনিয়োগকারী, যে ব্যক্তি বন্ড মার্কেটে ইস্যু করতেছে, যাকে বলা হচ্ছে বিনিয়োগকারী, সে যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং উভয় পার্টি যাতে তাদের বন্ডের যে দায় দায়িত্ব এগুলো ঠিক মতো দায়িত্ব পালন করে। এই জন্য বন্ড হোল্ডাররা বন্ড ইন্ডেঞ্চার নামে একটা আইটেম থাকে। জামানত যদি বলি, বন্ডের ক্ষেত্রে জামানত থাকতেও পারে নাও থাকতে পারে, ওই যে বলছি জামানত যদি থাকে বন্ড আর যদি না থাকে ডিবেঞ্চার। সম্পত্তি এবং আয়ের উপর দাবি আলোচনা করছি। ক্রেডিট রেটিং একটা ইনফরমেশন হচ্ছে, ফাইনাল বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে ক্রেডিট রেটিং। ক্রেডিট রেটিং, সো ক্রেডিট রেটিং সম্পর্কে তোমরা জানো? ক্রেডিট রেটিং ক্রেডিট রেটিং মানে কি? ধরো আমি তোমাকে 500 টাকা ধার দিলাম এক সপ্তাহের জন্য, তো তুমি 500 টাকা নিলা, ইউজ করলা এক সপ্তাহ পর তুমি আমাকে টাকাটা ফেরত দিচ্ছ না, তার মানে তোমার অন এন অ্যাভারেজ ক্রেডিট রেটিং খারাপ। মানে আমি যখন এটাকে মার্কিং করব, তোমাকে টাকা ধার দিলাম, একটা লোন দিলাম, তুমি আমাকে যথাসময়ে লোনের টাকাটা পরিশোধ করতে পারতেছো না, সো আমি ধরে নিব যে তোমার ক্রেডিট রেটিং খারাপ, ঠিক আছে। বাট আমি যদি তোমাকে বলি যে ভাই 7 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করে দিয়ে, তুমি 5 দিনে পরিশোধ করে দিলা, 6 দিনে পরিশোধ করলা, বা অন এন অ্যাভারেজ তুমি ওই টাইমে ডিউ টাইমের মধ্যে পরিশোধ করলা, তাহলে তোমার ক্রেডিট রেটিং ভালো। বাংলাদেশের মতো দেশে পার্সোনাল কোনো ক্রেডিট রেটিং নাই। তুমি আমি যে টাকা ধার নিচ্ছি, বাকিতে কিনতেছি বিভিন্ন আইটেম, এগুলা খুব একটা মেজারমেন্ট করার কোনো পদ্ধতি নেই, মেজারমেন্ট করা হয় না। বাট যেগুলো হচ্ছে হাই ক্লাস কান্ট্রি, যারা হচ্ছে ইউএস এর মতো দেশে, তোমার ওইখানে ক্রেডিট রেটিং একটা কনসেপ্ট আছে। তো তারা যখন কোনো একটা ধারে ক্রয় করে, তাদের ম্যাক্সিমাম প্রোডাক্টই কিন্তু তারা ধারে ক্রয় করে, ক্রেডিট কার্ড ইউজ করে বেশিরভাগ ক্ষেত্রে, এবং তারা হচ্ছে সুপার শপগুলো থেকে বেশি কিনে, এই যে ওয়ালমার্ট একটা এক্সাম্পল। তো এই ধরনের প্রতিষ্ঠান থেকে তারা যখন কিনে ধারে, তাদের একটা ঋণের সৃষ্টি হয় না, একটা ক্রেডিটের সৃষ্টি হয়, মানে ধারে ক্রয়ের সৃষ্টি হয়। সো এটা তারা যথাসময়ে পরিশোধ করতেছে কিনা ওইটার জন্য একটা রেটিং দেয়, এটাকে বলা হচ্ছে ক্রেডিট রেটিং। তার মানে এটা পার্সোনাল, ইউএস এর মতো দেশে পার্সোনাল ব্যক্তির জন্য থাকে, বাংলাদেশে কিন্তু এটা পার্সোনাল ব্যক্তির জন্য থাকে না। তো নর্মালি এই ক্রেডিট রেটিং গুলা মেনটেন করে হচ্ছে বিভিন্ন ব্যাংকের জন্য। বাংলাদেশে বিভিন্ন ব্যাংকের ক্রেডিট রেটিং থাকে, মানে কোন ব্যাংক কত ভালো, তাদের আর্থিক সক্ষমতা কতটুকু, তাদের স্বচ্ছতা কতটুকু, সচ্ছলতা কতটুকু, এগুলো মেনটেন করা হয় ক্রেডিট রেটিং এর মাধ্যমে। সো এটাই আর কি। তো ক্রেডিট রেটিং এর জন্য বাংলাদেশে টোটাল 8টা প্রতিষ্ঠান আছে। যদি প্রশ্ন করা হয় ক্রেডিট রেটিং এর প্রতিষ্ঠান কয়টা, 8টা। খুবই ইম্পর্টেন্ট 2টা প্রতিষ্ঠান হচ্ছে ক্রিজেল, একটা হচ্ছে ক্র্যাব। এই 2টা প্রচলিত, এর বাইরে আরো 6টা প্রতিষ্ঠান আছে ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান। আচ্ছা, ক্রিজেলের পূর্ণরূপ কি? উত্তর হচ্ছে ক্রেডিট রেটিং। সিআর মানে হচ্ছে ক্রেডিট রেটিং, তাইলে ক্রেডিট রেটিং এর পর এখানে একটা এন্ড হবে। সিআর মানে ক্রেডিট রেটিং, এন্ড ইনফরমেশন সার্ভিসেস লিমিটেড, এটা হচ্ছে ক্রিজলের পূর্ণরূপ। আর ক্র্যাবের পূর্ণরূপ যদি প্রশ্ন করে, ক্রেডিট রেটিং, সিআর মানে হচ্ছে ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ, এজেন্সি অফ বিডি মানে হচ্ছে বাংলাদেশ আর কি। সো এতটুকুই। আচ্ছা, সো তারা যেটা করে, এই ক্রেডিট রেটিং কোম্পানিগুলো ইন্ডিভিজুয়াল ব্যাংকের
ক্রেডিট রেটিং কতটুকু ভালো, অর্থাৎ সচ্ছলতা কতটুকু, তাদের নিরাপত্তা কতটুকু, তাদের যে কাস্টমাররা ডিপোজিট রাখতেছে, টাকা রাখতেছে ওইসব ব্যাংকে, তারা কতটুকু সেফ, এটা যাচাই বাছাই করে এই ক্রেডিট রেটিং কোম্পানির মাধ্যমে। আশা করি এটা বুঝতে পারছো, এই কনসেপ্টগুলো জেনে রাখবা, এগুলো খুবই বেসিক কনসেপ্ট। দেন আমরা হচ্ছে হ্যাঁ, আমরা এরপর বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ, অর্থাৎ বন্ড ইস্যু করে কারা, ঠিক আছে, 4টা কর্তৃপক্ষের কথা জানবো আমরা। বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ, অর্থাৎ কারা কারা বন্ড ইস্যু করে, ও বন্ড, ও তাদের বন্ড। আচ্ছা, বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ ও তাদের বন্ড, মানে আমরা বিস্তারিত জানবো। সেখানে টোটাল 4টা জিনিস আমরা আলোচনা করব। আচ্ছা, প্রথম যে কর্তৃপক্ষ, এটার নাম হচ্ছে সরকার। সরকার যেই বন্ড ইস্যু করে এটাকে বলা হয় ট্রেজারি বন্ড। ট্রেজারি বন্ড, সো এটা প্রথম কনসেপ্ট। 2 নম্বর হচ্ছে কোম্পানি। কোম্পানি, আচ্ছা, আমেরিকাতে কোম্পানিকে বলা হয় কর্পোরেশন। সো আমেরিকাতে যেহেতু কোম্পানিকে কর্পোরেশন বলা হয়, সো তারা যে বন্ড ইস্যু করে এটাকে আমরা বলবো কর্পোরেট বন্ড। কর্পোরেট বন্ড, 2 নম্বর কনসেপ্ট ক্লিয়ার। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে বৈদেশিক সরকার বা বৈদেশিক কোম্পানি। বৈদেশিক সরকার বা কোম্পানি মানে যে কোনো দেশের ফরেন গভর্নমেন্ট অথবা হচ্ছে কোম্পানি হতে পারে। সো তারা যেই বন্ড ইস্যু করে এটাকে আমরা বলবো বৈদেশিক বন্ড, এটাকে আমরা বলবো বৈদেশিক বন্ড। সো আমি এখানে বৈদেশিক ওয়ার্ডটা লিখতেছি না, বৈদেশিক বন্ড। আচ্ছা, 4 নম্বর যেটা, সেটা হচ্ছে মিউনিসিপাল কর্তৃপক্ষ। একটু পরে আসতেছি, মিউনিসিপাল কর্তৃপক্ষ মানে কি। মিউনিসিপাল কর্তৃপক্ষ, কর্তৃপক্ষ, সো তারা যেই বন্ডটা ইস্যু করে এটাকে আমরা বলি মিউনিসিপাল বন্ড। মিউনিসিপাল বন্ড, আমি আর লিখতেছি না বিস্তারিত, এটাই। তার মানে যেই পার্টি যেই বন্ড ইস্যু করে ওইটা ওইভাবে নামকরণ করা হয়। একটা একটা আলোচনা করি। প্রথমে আমরা চলে আসি সরকার। সরকার একটা পার্টি যারা বন্ড ইস্যু করতে পারে, এবং সরকার যেই বন্ড ইস্যু করে এটাকে বলা হয় ট্রেজারি বন্ড। সরকার তাদের টাকার প্রয়োজনে, দীর্ঘমেয়াদী টাকার প্রয়োজনে ট্রেজারি বন্ড ইস্যু করে থাকে। সরকারি বন্ডের ক্ষেত্রে যেটা মাথায় রাখবা, সরকার কখনো দেউলিয়া হয় না। একটা দেশের সরকার মানে আর্থিক সক্ষমতা এমন লেভেলে, সরকার কখনো দেউলিয়া হয় না। সরকার যে কোনো লোনের টাকা কিন্তু পরিশোধ করতে পারে। যেমন শ্রীলঙ্কা যদিও বা দেউলিয়া হয়েছে, বাট শ্রীলঙ্কা এটা আবার রিকভার করতে পারতেছে এখন। তো যেহেতু সরকার কখনো দেউলিয়া হয় না, এই বন্ডের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা দেউলিয়াত্বের ঝুঁকিমুক্ত। দেউলিয়াত্বের ঝুঁকিমুক্ত, দেউলিয়াত্বের অথবা অনাদায়ী, এটাকে আমরা বলতে পারি অনাদায়ী, অথবা এটাকে আমরা বলতে পারি খেলাফি। ইংলিশে বলা হচ্ছে ডিফল্ট রিস্ক। খেলাফি, ঝুঁকিমুক্ত, ঝুঁকিমুক্ত। বাট কোম্পানি বা কর্পোরেট বন্ডটা কি হয়, দেউলিয়া হয়ে যেতে পারে যে কোনো সময়। সো এটা কিন্তু, এই ঝুঁকিটা কিন্তু ঝুঁকিযুক্ত, এটাকে আমরা বলবো ঝুঁকিযুক্ত কর্পোরেট বন্ড। তার মানে এখানে ঝুঁকি আছে, এখানে কিন্তু কোনো ঝুঁকি নাই। এখানেও কিন্তু সেম ঝুঁকিটা আছে। মিউনিসিপাল কর্তৃপক্ষের ক্ষেত্রেও ঝুঁকিটা থাকতে পারে। তার মানে এটা হচ্ছে প্রথম আলোচ্য বিষয়। দেন যেটা বিষয়, সেটা হচ্ছে ট্রেজারি বন্ড ইস্যু করে সরকার, গভর্নমেন্ট ইস্যু করে, ঠিক আছে। গভর্নমেন্টের পক্ষ হয়ে, সরকারের পক্ষ হয়ে বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব, সরকার বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব দিচ্ছে যে ট্রেজারি বন্ডগুলো তোমরা মার্কেটে সার্কুলেট করবা, প্রচার করবা। সো সরকারের পক্ষ হয়ে ট্রেজারি বন্ড ইস্যু করে বাংলাদেশ ব্যাংক, বাট ট্রেজারি বন্ড ইস্যু করে মেইন পার্টি হচ্ছে সরকার। যদি অপশনে দুইটাই থাকে, প্রথম পার্টি হচ্ছে অ্যান্সার, গভর্নমেন্ট হচ্ছে অ্যান্সার। যদি প্রশ্নের একটা থাকে, যেটা থাকবে ওইটাই উত্তর। যদি প্রশ্নে শুধুমাত্র বাংলাদেশ ব্যাংক থাকে, তখন বাংলাদেশ ব্যাংক উত্তর। নর্মালি ট্রেজারি বন্ড ইস্যু করে সরকার, আর সরকারের পক্ষ হয়ে ট্রেজারি বন্ড কে ইস্যু করে, উত্তর হচ্ছে বাংলাদেশ ব্যাংক। দেন কোম্পানি, বিভিন্ন কোম্পানি, যে ধরো এসিআই এর কথা বলি, বা অ্যাস্কয়ার ফার্মাসিউটিক্যালস, তারা কোনো একটা বন্ড ছাড়লে এটাকে আমরা বলবো কোম্পানি বন্ড বা কর্পোরেট বন্ড। বৈদেশিক সরকার, ধরো ভারত, ইন্ডিয়ার সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ভালো, বাণিজ্যিক সম্পর্ক ভালো। ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি বাংলাদেশে একটা বন্ড ছাড়ে, এটাকে আমরা বলবো বৈদেশিক সরকার। অথবা ইন্ডিয়ান একটা কোম্পানি, বা ধরো
আইফোন অ্যাপল কোম্পানি বাংলাদেশে একটা বন্ড ছাড়তেছে, এটাকে আমরা বলবো বৈদেশিক বন্ড। মিউনিসিপ্যাল কর্তৃপক্ষের মধ্যে কারা থাকে? মিউনিসিপ্যাল কর্তৃপক্ষের মধ্যে থাকতে পারে কোন একটা এয়ারপোর্ট অথরিটি, বিমানবন্দর কর্তৃপক্ষ, স্থানীয় সরকার, এই যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, এই ধরনের যে কর্তৃপক্ষগুলো, সিটি কর্পোরেশন, তারা যদি তাদের অর্থায়নের জন্য কোন একটা বন্ড মার্কেটে ছাড়ে, এটাকে আমরা বলবো মিউনিসিপ্যাল বন্ড। এর বাইরে গিয়ে কোন একটা স্কুল কর্তৃপক্ষ, আরো অন্য অনেকগুলো পার্টি থাকতে পারে, এগুলো সবগুলোই হচ্ছে তোমার মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ। আচ্ছা, যেটা মাথায় রাখবা, এই বন্ডে ঝুঁকি কম, ঝুঁকি মুক্ত। এটা কিন্তু ঝুঁকি মুক্ত, ওই যে অলরেডি আলোচনা করছে, এটা কিন্তু ঝুঁকিযুক্ত। আচ্ছা, এখানে যেহেতু ঝুঁকি বেশি, এই বন্ডে যেহেতু আমার রিস্ক বেশি, তাহলে আমার রিটার্নও বেশি, মুনাফাও বেশি। ঠিক আছে? আচ্ছা, সো এতটুকু পর্যন্ত থাকলো। আর আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে তোমার কোম্পানি বন্ড বা কর্পোরেট বন্ডে, কোম্পানি বন্ড বা কর্পোরেট বন্ডকে সিনিয়র সিকিউরিটি বলা হয়। সিনিয়র সিকিউরিটি একটু পরে আসতেছি সিনিয়র সিকিউরিটি মানে কি, বাট আপাতত এটা নোট নাও যে কোম্পানি বন্ড বা কর্পোরেট বন্ডকে আমরা সিনিয়র সিকিউরিটি বলে থাকি। আচ্ছা, বৈদেশিক বন্ডে চলে আসি। এখানে বললাম যে ঝুঁকি মুক্ত, এটা কিন্তু অনেক বেশি ঝুঁকি আছে, যেহেতু এটা ঝুঁকি বেশি, রিটার্নও বেশি। বৈদেশিক বন্ড একাধিক ঝুঁকি যুক্ত। বৈদেশিক বন্ডে শুধু একটা ঝুঁকি না, একাধিক ঝুঁকি। ফর এক্সাম্পল, তুমি যে দেশে বিনিয়োগ করতেছ, একটা দেশ অন্য একটা দেশে বিনিয়োগ করতেছে, যে দেশে বিনিয়োগ করতেছে ওই দেশের মুদ্রাস্ফীতির অবস্থা কেমন, তাহলে মুদ্রাস্ফীতির একটা ঝুঁকি আছে। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে বৈদেশিক বিনিময় ঝুঁকি। যে দেশের সাথে তুমি টাকাই, মানে ওই দেশের একটা মুদ্রা, তোমার দেশের একটা মুদ্রা, ভিন্ন মুদ্রা, তুমি লেনদেন করতেছ, ওইটা কিন্তু ওঠানামা করে। যেমন আমরা দেখি বাংলাদেশি টাকার সাথে ডলারের একটা ওঠানামা হয়। সো এই যে ওঠানামা করতেছে, এই যে বৈদেশিক বিনিময় ঝুঁকিটাও কিন্তু এখানে আছে। এর বাইরে গিয়ে তোমার হচ্ছে তারল্য ঝুঁকি অনেক বেশি, যে তুমি এই বৈদেশিক সরকারের যে বন্ডটা ইস্যু করতেছে, এটা মার্কেটে যে কোনো সময় চাইলেই কিন্তু সেল করতে পারবে না, সবাই কিন্তু এই বন্ডটা কিনবে না। তার মানে এখানে কিন্তু তারল্য ঝুঁকিটাও আছে। সো এই বন্ডে ঝুঁকিটা সবচাইতে বেশি, এজন্য এই বন্ডে তোমার রিটার্নটাও বেশি। সেম কনসেপ্ট গোস টু হিয়ার, এখানে রিস্কটাও বেশি, রিটার্নটাও অনেক বেশি। আচ্ছা, মিউনিসিপ্যাল কর্তৃপক্ষের ক্ষেত্রে বলা হচ্ছে তোমার এই বন্ডের ঝুঁকি কতটুকু, রিস্ক কতটুকু, ডিপেন্ড করতেছে এই বন্ডের বিক্রয় যোগ্যতা কতটুকু। ওই যে তারল্য পড়ানোর সময় আমরা বিক্রয় যোগ্যতা বুঝিয়েছিলাম যে কত সহজে বিক্রয় করা যায়, এবং যেই প্রতিষ্ঠান এই বন্ডটা ইস্যু করতেছে তাদের ক্রেডিট রেটিং কেমন, এইটার উপর ডিপেন্ড করতেছে এটা রিস্ক কেমন হবে। যদি বিক্রয় যোগ্যতা ভালো হয়, রিস্ক কম, যদি ক্রেডিট রেটিং ভালো হয়, রিস্ক কম, আর যদি উল্টা হয় তাহলে উল্টাটাই হবে। আরেকটা বিষয় মাথায় রাখবা, সেটা হচ্ছে এই বন্ডের যেই সুদটা পাই, এই সুদের উপর কোনো ইনকাম ট্যাক্স দেওয়া লাগে না, সুদ হচ্ছে আয়কর মুক্ত। এই সুদটা হচ্ছে আয়কর মুক্ত, অর্থাৎ এখানে কোনো ট্যাক্স দেওয়া লাগে না। অর্থাৎ মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ যেই বন্ডটা ইস্যু করে, এখান থেকে আমরা সুদ পাই, এটার উপর কোনো ইনকাম ট্যাক্স দেওয়া লাগে না। সো এতটুকুই আর কি, এতটুকুই ছিল আলোচ্য বিষয়। এর বাইরে গিয়ে আমরা যদি বলি, যেহেতু এখানে ঝুঁকি কম, এটা ঝুঁকি মুক্ত, সেখানে রিটার্নটাও কিন্তু কম। যেটা মাথায় রাখবা, আমার ট্রেজারি বন্ডে যেহেতু আমার ঝুঁকিটাও কম, রিটার্নটাও আমার কম, মানে ঝুঁকি কম আয় কম। ঝুঁকি বেশি হইলে আয়ও বেশি হইতো, বাট এখানে ঝুঁকি একটু বেশি, তাহলে এখানে আয়টাও একটু বেশি, এখানে একটু ঝুঁকি বেশি, এখানে আয়টাও বেশি, আর এখানে ঝুঁকিটা যতটুকু আয়টাও ততটুকু হবে। আচ্ছা, সো এইগুলো আমার হচ্ছে বন্ডের শ্রেণীবিভাগ ইস্যুকারী প্রতিষ্ঠানের ভিত্তিতে। এই যে এখানে আমি এটা কিসের ভিত্তিতে, ইস্যুকারী প্রতিষ্ঠানের ভিত্তিতে 4টা আইটেম দেখাইলাম। পরবর্তী সময়ে আমি বন্ডকে জামানতের ভিত্তিতে দেখাবো। বন্ডের শ্রেণীবিভাগটা দেখাবো কিসের ভিত্তিতে, জামানতের ভিত্তিতে। একটা হচ্ছে জামানত যুক্ত, একটা হচ্ছে জামানতবিহীন। জামানত যুক্ত, একটা হচ্ছে জামানতবিহীন। আচ্ছা, এই দুইটা বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা হচ্ছে আলোচনা করব। জামানতবিহীন যেটা, ওইটাকে বলা হচ্ছে এখানে তোমার ঋণপত্র, তারা বলতেছে ঋণপত্রকে আমরা ইংলিশে আবার ডিভেঞ্চারও বলে থাকি। আর জামানত যুক্ত যেটা, ওইটাকে আমরা বলতে থাকি বন্ড, তাই না? সো জামানত যুক্ত হইলে বন্ড, জামানতবিহীন হইলে ঋণপত্র বা ডিভেঞ্চার। দেন এখানে তারা বলতেছে জামানতবিহীনের আন্ডারে আই বন্ড হতে পারে,
যেমন বিহীনের আন্ডারে অধীন বন্ড হতে পারে। আমরা একটু ব্যাক করতে হবে আমাদের এই অধীন বন্ড কনসেপ্টটা বোঝানোর জন্য। অধীন শব্দের অর্থ হচ্ছে সাবঅর্ডিনেট বন্ড, এটাকে ইংলিশে বলে সাবঅর্ডিনেট বন্ড। একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি। আমি যখন ঢাকা ইউনিভার্সিটির ফাইন্যান্স ডিপার্টমেন্টে আমার প্রথম বর্ষের ভাইবাটা দিই, সো আমার যিনি প্রিয় শিক্ষকের মধ্যে কয়েকজনের মধ্যে একজন, উনি আমার ভাইবা বোর্ডে থাকে, মানে উনি আমার ভাইবা বোর্ডে ছিল অ্যাজ এ টিচার, অ্যাজ এ ইন্টারভিউয়ার আমার ভাইবা বোর্ডে ছিল। তো উনি আমাকে দুইটা কোয়েশ্চেন করছিল, এবং মজার বিষয় হচ্ছে দুইটা কোয়েশ্চেনই এখান থেকে ছিল, দীর্ঘমেয়াদী অর্থায়ন থেকে। তো ফার্স্ট ইয়ার তো আমার কনসেপ্ট ছিল, বাট সব কনসেপ্ট তো আর জানা ছিল না। এমন না যে আমি ফাইন্যান্স পড়াচ্ছি, আমি ফাইন্যান্সের সক্রেটিস, আমি ফাইন্যান্সের গুরু, বা আমি হচ্ছে টমাস এল গ্রিন, এমন তো না। আমারও অনেকগুলো ল্যাকিংস থাকতে পারে, অনেক কিছু বিষয় নাও জানা থাকতে পারে। তো আমাকে দুইটা কোয়েশ্চেন করছিল। একটা কোয়েশ্চেন ছিল এরকম যে বন্ড ইনডেঞ্চার, হোয়াট ইজ দ্য বন্ড ইনডেঞ্চার? তো আমি অ্যান্সার দিয়েছিলাম বন্ড ইনডেঞ্চার ইজ এন লিগ্যাল ডকুমেন্ট, হয় যেটা তোমাদেরকে পড়াইছি ওইটাই। আচ্ছা, সেকেন্ড কন্ডিশন ছিল আমার, মানে সেকেন্ড কোয়েশ্চেন ছিল যে হোয়াট ইজ দ্য সাবঅর্ডিনেট বন্ড? এই কোয়েশ্চেনটা ছিল, হোয়াট ইজ দ্য সাবঅর্ডিনেট বন্ড। আমি আমার জীবনে বহুত বন্ডের নাম শুনছি, ইনকাম বন্ড, জিরো কুপন বন্ড, তারপর হচ্ছে ফ্লোটিং রেট বন্ড, তারপর হচ্ছে তোমার ফিক্সড ইনকাম সিকিউরিটি বন্ড, এই ধরনের অনেক কত বন্ডের নাম শুনছি। কখনো আমি সাবঅর্ডিনেট বন্ড নামে কোনো কনসেপ্ট পড়ি নাই। ইভেন আমাদের যে বইটা পড়ানো হয়েছিল এখানে সাবঅর্ডিনেট বন্ডের কোনো কনসেপ্টই ছিল না। বাট ওই সময়ে আমি যখন ওই সিজনে ক্লাস নেওয়া শুরু করি, আমি যখন তোমাদেরকে পড়াবো বা তোমাদের মতো প্রথম বেস পড়াইছিলাম শুরুর দিকে, তখন আমার সাবঅর্ডিনেট বন্ড কি তখন আমার জানা হয় যে আসলে সাবঅর্ডিনেট বন্ড কি। জাস্ট এটা লিখতে গিয়ে আমি মানে আমার ফার্স্ট ইয়ারের স্মৃতিটাকে আর একটু স্মৃতিচারণ করলাম আর কি, তোমাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। আমি একটু পরে বুঝাই দিব আসলে সাবঅর্ডিনেট বন্ড কি। তো আমি প্রথমেই চলে আসি জামানতের ভিত্তিতে। এখানে আমরা জামানত যুক্ত, একটা হচ্ছে জামানত বিহীন। প্রশ্ন হচ্ছে জামানত যুক্ত কেন? কারণ হচ্ছে তোমাকে বিশ্বাস করতে পারতেছে না তুমি ঋণ দিলে ঋণের টাকাটা যথাসময়ে পরিশোধ করবা কিনা। জামানত বিহীন কেন? কারণ তোমার ক্রেডিট রেটিং ভালো। ওই যে একটু আগে ক্রেডিট রেটিং পড়াইলাম, ক্রেডিট রেটিং ভালো, আর্থিকভাবে সচ্ছল, তোমার সাথে ব্যাংকের সম্পর্ক ভালো, ব্যাংক বুঝতেছে তোমাকে টাকা দিলে তুমি টাকাটা যথাসময়ে ফেরত দিবা। সো এটা হচ্ছে জামানত বিহীন, কোনো জামানত রাখতেছে না। বন্ড আর ডিবেঞ্চারের পার্থক্য এখানে, ঠিক আছে? আচ্ছা, তো এটা গেল বিষয়। আর হচ্ছে তাহলে ঝুঁকি বেশি কোনটা, জামানত যুক্ত নাকি জামানত বিহীন? অবভিয়াসলি জামানত বিহীনে ঝুঁকি বেশি, কারণ আমার এখানে কোনো জামানত নাই। আর এখানে আমার জামানত আছে, তারা যদি ঋণের টাকা পরিশোধ না করে আমি ওই জামানত সেল করে মাধ্যমে ওই টাকাটা সংগ্রহ করতে পারবো, ঠিক আছে? প্রথম আইটেম হচ্ছে ঋণপত্র। ঋণপত্র নর্মাল কনসেপ্ট যেগুলো বলছি এগুলাই হচ্ছে জামানত বিহীন বন্ডের বৈশিষ্ট্য, যেটা ঋণপত্র ডিবেঞ্চারের বৈশিষ্ট্য, অর্থাৎ এখানে কোনো জামানত থাকে না। দুই নম্বর যেটা সেটা হচ্ছে আই বন্ড। এখানে আইটা ইম্পর্টেন্ট, ইনকাম বন্ড বলা হয় ইংলিশে। সো বলা হচ্ছে বন্ডের সুদ পরিশোধ করবে কি করবে না এটা ডিপেন্ড করতেছে ওই কোম্পানির ইনকামের উপর বা আয়ের উপর। ওই কোম্পানি যদি পর্যাপ্ত ইনকাম করে বা আয় করে তাহলে তারা কিন্তু বন্ডের সুদ পরিশোধ করবে। ওই কোম্পানি যদি পর্যাপ্ত ইনকাম বা আয় করতে না পারে তাহলে কিন্তু ওই সুদটা পরিশোধ করা হবে না। তার মানে এই বন্ডটাও অনেক বেশি ঝুঁকিপূর্ণ। কেন? কারণ হচ্ছে কোম্পানির আয়ের উপর নির্ভরশীল। সো এখানে ইনকাম না হলে কিন্তু বন্ডের সুদ পরিশোধ করা হবে না। সো এটাকে বলা হচ্ছে আই বন্ড। 3 নম্বর যেটা সেটা হচ্ছে অধীন বন্ড। আচ্ছা, সাবঅর্ডিনেট বন্ড যেটা নিয়ে একটু আগে বলছিলাম। সাবঅর্ডিনেট বন্ড বুঝতে গেলে এখানে এই কনসেপ্টটা বুঝতে হবে। আমি অন্য কালার দিয়ে, এটা রেড কালার দিয়ে মার্ক করি। এই সিনিয়র সিকিউরিটির এই বন্ডটা সম্পর্কে বুঝতে হবে, আর হচ্ছে সাবঅর্ডিনেট বন্ডটা বুঝতে হবে। সিনিয়র সিকিউরিটি, আর ওইটা হচ্ছে জুনিয়র সিকিউরিটি। সাবঅর্ডিনেট যেহেতু, সাবঅর্ডিনেট মানে হচ্ছে অধীনস্থ। তোমরা ওই যে ম্যানেজমেন্টে পড়ছো অধীনস্থ বা অধস্তন, যারা হচ্ছে তোমার আন্ডারে যারা কাজ করে তাদেরকে অধীনস্থ বলা হয় বা অধস্তন বলা হয়, ঊর্ধ্বতন অধস্তন আর কি। আচ্ছা, তো সিনিয়র সিকিউরিটি হচ্ছে ঊর্ধ্বতন, সাবঅর্ডিনেট হচ্ছে অধস্তন। তার মানে এদের দাবি হচ্ছে সবার আগে পরিশোধ করা হবে, দেন সাবঅর্ডিনেট বন্ডের দাবি পরিশোধ করা হবে। অর্থাৎ সাবঅর্ডিনেট বন্ড বলতে এটাকেই বোঝানো হচ্ছে যেই বন্ডের দাবি সিনিয়র সিকিউরিটির যতক্ষণ পরিশোধ না করা হয় ততক্ষণ পর্যন্ত ওই সাবঅর্ডিনেট বন্ডের দাবিটা পরিশোধ করা হবে না, এবং সিনিয়র সিকিউরিটির দাবি সবার আগে পরিশোধ করা হবে। সম্পূর্ণ পরিশোধ করার পর যেই বন্ডের দাবি পরিশোধ করা হয় এটাকে বলা হয় সাবঅর্ডিনেট বন্ড, অধীন বন্ড। এই জন্য এটাকে বলা হচ্ছে অধীন বন্ড। আচ্ছা, দেন জামানত যুক্ত বন্ড। আরেকটা আইটেম আছে জামানত যুক্ত। এটা বন্ড বলছি, এখানে তোমার এটা বন্ধকি বন্ড হতে পারে, মানে যখন বন্ধক রাখার মাধ্যমে কোন একটা সম্পত্তি বন্ধক রাখার মাধ্যমে যখন ঋণ নেওয়া হয় এটাকে বন্ধকি বন্ড বলে। এটার প্রকারভেদ আছে অনেক রকমের, বাট
খুব বেশি জানা লাগবে না, এগুলো তোমরা হয়তো ব্যাংকিং পার্টে পড়বা। আচ্ছা, এখন আমরা 3 নাম্বার যেই ধরন, বন্ডের যে 3 নাম্বার ধরন মালিকানার ভিত্তিতে, ওইখানে চলে যাব। মালিকানার ভিত্তিতে বন্ডকে 2টা ক্যাটাগরিতে ভাগ করা হয়। আচ্ছা, এখানে লিখি, যেহেতু এখানে স্পেস আছে এখানে লিখি। মালিকানার ভিত্তিতে, মালিকানার ভিত্তিতে মালিকানার ভিত্তিতে 2টা ক্যাটাগরিতে, একটা হচ্ছে বাহক বন্ড, বাহক বন্ড, একটা হচ্ছে নিবন্ধিত বন্ড। বাহক বন্ড নাম শুনেই বুঝতে পারতেছো যে তোমরা বাহক, নিবন্ধিত দন্তের নয় যাচ্ছে, এটা দন্তের নয় হবে, নিবন্ধিত বন্ড, নিবন্ধিত বন্ড। আচ্ছা, সো বাহক বন্ড যে ব্যক্তি বহন করতেছে ওই ব্যক্তি ওই বন্ডের মালিক, ওই ব্যক্তি সুদ পাবে, এটাকে বাহক বন্ড। আর নিবন্ধিত বন্ড বলতে বোঝানো হচ্ছে যে ব্যক্তির বন্ড সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন কোম্পানির রেজিস্টার খাতায় লেখা থাকে। যেই কোম্পানি বন্ড ইস্যু করতেছে ওই কোম্পানির রেজিস্টার খাতায় লেখা থাকে, ওইটাকে আমরা বলি নিবন্ধিত বন্ড। মানে এখানে কোন ব্যক্তি বন্ড কিনতেছে তার নাম, ঠিকানা, ক্রমিক নাম্বার থাকতে পারে একটা, তারপর হচ্ছে অন্যান্য ইনফরমেশন গুলো লেখা থাকতে পারে, ওইটাকে আমরা নিবন্ধিত বন্ড বলি। এটাই হচ্ছে মালিকানার ভিত্তিতে বন্ড। যেটা সবচাইতে ইম্পর্টেন্ট এখানে বন্ডের মধ্যে, সেটা হচ্ছে অন্যান্য বৈশিষ্ট্যের ভিত্তিতে, অন্যান্য বৈশিষ্ট্যের ভিত্তিতে। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অন্যান্য বৈশিষ্ট্যের ভিত্তিতে, অন্যান্য বৈশিষ্ট্যের ভিত্তিতে, অন্যান্য বৈশিষ্ট্যের ভিত্তিতে। এটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট এবং এটা নোট নিবা এবং এটা ভালো মতো বোঝার চেষ্টা করবা, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। অন্যান্য বৈশিষ্ট্যের ভিত্তিতে, সো অন্যান্য বৈশিষ্ট্যের ভিত্তিতে যখন আমি পড়াবো, আমি টোটাল এখানে প্রায় তোমার হচ্ছে 5 থেকে 6টা কনসেপ্ট আমি বোঝানোর চেষ্টা করব। এগুলো ইম্পর্টেন্ট, এগুলো খেয়াল করবে, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত বছরে এখান থেকে প্রশ্ন আসছিল। সো অন্যান্য বৈশিষ্ট্যের ভিত্তিতে যখন আমি পড়াবো, আমার বড় একটা চার্ট করা লাগবে। সো প্রথম চার্ট হচ্ছে আমার জিরো কুপন বন্ড, জিরো কুপন। আচ্ছা, এটা হচ্ছে প্রথম। 2 নম্বর হচ্ছে আমার পরিবর্তনশীল বন্ড, পরিবর্তনশীল সুদযুক্ত, পরিবর্তনশীল সুদযুক্ত বন্ড। 3 নম্বর হচ্ছে আমার যেহেতু পরিবর্তনশীল, এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে স্থির সুদযুক্ত বন্ড। মানে এটার সাথে মিল রেখে আর কি কম্পারিজন করতে যাতে সুবিধা হয়। দেন আমি অ্যাড করব কল বন্ড, কল অথবা এটাকে বলছে তলব বন্ড, বাংলাতে কলের বাংলা হচ্ছে তলব বন্ড। আরেকটা হচ্ছে পুট বন্ড, ঠিক আছে, পুট বন্ড, পুট বন্ড। আচ্ছা, এতটুকু রাখি। এরপর আরো 2টা আছে, 2টা আইটেম আমি পরে আলোচনা করে দিব। প্রথমেই চলে আসো জিরো কুপন বন্ড। সো কুপন মানে কি আমি বললাম, তুমি যখন একটা ঋণপত্র কিনতেছো বা বন্ড কিনতেছো, ডিবেঞ্চার কিনতেছো, তুমি এটার উপর যেই সুদটা পাচ্ছ এটাকে বলা হচ্ছে জিরো কুপন বন্ড। এটাকে বলা হয় তোমার জিরো কুপন বন্ড, ঠিক আছে, এটাকে জিরো কুপন বন্ড বলা হয়। আচ্ছা, তো তোমার হচ্ছে বন্ডের উপর যে সুদটা পাই এটাকে বলা হয় কুপন সুদের হার, মানে যেই পার্সেন্টেজ দেওয়া হয়, আর যেই সুদটা পাই এটাকে বলা হয় কুপন সুদ। তার মানে জিরো কুপন বন্ডে কি কনসেপ্টটা কেমন? ওই যে তোমরা ট্রেজারি বিল পড়ছো, কমার্শিয়াল পেপার পড়ছো, পড়াইছি আমি ফার্স্ট লেকচারে মনে হয়, হ্যাঁ, ওইখানে বলছিলাম যেগুলো অবহারে বা বাট্টায় বিক্রি করা হয়। সো জিরো কুপন বন্ডে কোনো কুপন সুদ নাই। তাইলে হচ্ছে যেই ব্যক্তি বন্ড কিনতেছে ওই ব্যক্তি লাভ কি? ওই যে অবহারে বা বাট্টায় সেল হয়, কি হয়? অবহারে বা বাট্টায় বা ডিসকাউন্টে সেল হয়, অবহারে বা বাট্টায় বা ডিসকাউন্ট, ইংলিশে বলা হচ্ছে ডিসকাউন্ট, ডিসকাউন্টে সেল হয়। সো এই যে তোমার 950 টাকা এবং 1000 টাকা, ধরো 950 টাকা দিয়ে এটা হচ্ছে তোমার বিক্রি করতেছে, ফেস ভ্যালু হচ্ছে 1000 টাকা, ফেস ভ্যালু 1000 টাকা, মাঝখানে যে 50 টাকা ডিফারেন্স, যে ব্যক্তি কিনতেছে ওই ব্যক্তির লাভ। সো এই যে এটা হচ্ছে অবহারে বা বাট্টায় বিক্রি করা হয়। এই প্রশ্নটা আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয় 2020-21 সালে, 2020-21 সালে ঢাবিতে, ঢাবি 20-21 সে কোয়েশ্চেনটা আসছে যে জিরো কুপন বন্ড কিভাবে সেল করা হয়, উত্তর হচ্ছে অবহারে বা বাট্টায়, ঠিক আছে। আচ্ছা, দেন আরেকটা কনসেপ্ট, সেটা হচ্ছে তোমার জিরো কুপন বন্ডে যেহেতু কোনো সুদ প্রদান করা হয় না, এই জন্য এটাকে জিরো কুপন বন্ড বলা হয়। এটাকে আরো 2টা নামে ডাকা হয় জিরো কুপন বন্ডকে, একটা হচ্ছে ডিসকাউন্ট বন্ড,
যেহেতু এখানে ডিসকাউন্টে সেল হয় অথবা ডিপ ডিসকাউন্ট মোড, এগুলো জেনে রাখো। আচ্ছা, এটা গেল। দেন প্রশ্ন আসতে পারে জিরো কুপন বন্ডের ভ্যালুয়েশন কিভাবে করা হয়, মানে মূল্য কিভাবে নির্ধারণ করা হয়। ওই যে তোমাদেরকে দেখাই দিয়েছিলাম 1 + k⁴n, জিরো কুপন বন্ড বের করার ফর্মুলাই হচ্ছে এটা। আচ্ছা, 2 নম্বর যেটা সেটা হচ্ছে পরিবর্তনশীল সুদযুক্ত বন্ড। তার মানে এখানে আমার সুদটা কি হবে, পরিবর্তনশীল হবে। সুদটা আমার পরিবর্তনশীল হবে, ঠিক আছে, সুদটা আমার পরিবর্তনশীল হবে। সো এটাকে আমরা বলতেছি পরিবর্তনশীল সুদযুক্ত বন্ড। কেমন, ধরো তুমি একটা লোন নিলা, এখানে বলে দিল যে 10% তোমাকে সুদ দিতে হবে। বাংলাদেশে একটা লোন নিলে 10% সুদ দিতে হবে, বাট কনসেপ্টটা এমন যে তোমার বলতেছে যে বাংলাদেশের ইকোনমি প্যাটার্ন এমন বা অর্থনৈতিক প্যাটার্ন এমন, এখানে খুব বেশি ভোলাটিলিটি আছে। মানে ভোলাটিলিটি বলতে বোঝানো হচ্ছে বাজার সুদের হারটা ওঠানামা করে অনেক বেশি। বাজার সুদের হার যদি খুব বেশি ওঠানামা করে তাহলে এই পার্সেন্টেজ কি কখনো সেম থাকবে? উত্তর হচ্ছে সেম থাকবে না, এটা কিন্তু ওঠানামা করবে। এই জন্য এখানে একটা রেট বা পার্সেন্টেজ কি করতে হবে, অ্যাডজাস্টমেন্ট করতে হয়। সো এটাকে বলা হচ্ছে পরিবর্তনশীল সুদযুক্ত বন্ড। তার মানে ধরো তুমি যখন লোন নিচ্ছ আজকে 10% রেটে, তোমাকে তারা বললো প্রতি 6 মাস অন্তর অন্তর তারা এই পার্সেন্টেজটা কি করবে, অ্যাডজাস্টমেন্ট করবে। সো অ্যাডজাস্টমেন্ট করার ক্ষেত্রে তারা যেটা বললো, তারা হচ্ছে একটা রেট দিয়ে দিল। তারা বললো যে এটা হচ্ছে লাইবর +-2%। এই রেটে আমরা কি করব, অ্যাডজাস্টমেন্ট করব। লাইবর +-2%। লাইবরের পূর্ণরূপ কি? লন্ডন ইন্টারব্যাংক বি দিয়ে হচ্ছে ব্যাংক, ও দিয়ে হচ্ছে অফার, লন্ডন ইন্টার ব্যাংক, ও দিয়ে হচ্ছে অফার, আর দিয়ে হচ্ছে রেট। এটা হচ্ছে লাইবরের পূর্ণরূপ। তার মানে বলা হচ্ছে দেখো 10% যদি বাজার সুদের হার বৃদ্ধি পায় তাহলে আমি আরো 2% কি করব, যোগ করব। আর লাইবর বলতে বোঝানো হচ্ছে এটা একটা ইন্টারন্যাশনাল সুদের হার, অর্থাৎ যেসব কোম্পানি তোমার হচ্ছে পরিবর্তন সুদ মেনটেন করে তারা ওয়ার্ল্ড ওয়াইড এই লাইবর রেটটা কি করে, মেনটেন করে। এই যে আমি লাইবর 2% অ্যাড করতেছি না, এটাকে বলা হচ্ছে প্রিমিয়াম রেট, প্রিমিয়াম বা অধিহার, বাংলাতে বলা হচ্ছে প্রিমিয়াম বা অধিহার, অর্থাৎ যখন আমি অ্যাড করতেছি। সো এটাকে বলা হচ্ছে প্রিমিয়াম রেট অথবা অধিহার হার, মানে অধিহারের হার কতটুকু বাড়তেছে এটার একটা রেট। আচ্ছা, সো এখানে যদি আমার বাজার সুদের হার বৃদ্ধি পাই তাহলে আমি 2% যোগ করব, যদি বাজার সুদের হার কম পাই 10% থেকে মাইনাস করে 8% হবে। তার মানে এখানে আমার সুদের পরিমাণটা কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। কিন্তু স্থির সুদযুক্ত যদি বলি তাহলে হচ্ছে 10% সুদ, যাই হোক না কেন ইকোনমিতে আমার সুদের হার কিন্তু স্থির থাকবে, এটা কখনো চেঞ্জ হবে না। আশা করি বুঝতে পারছো। যদি তোমাদের তারপরেও কোনো কনফিউশন থাকে তোমরা হচ্ছে কমেন্ট সেকশনে বলতে পারো যে বুঝি নেই বা কোনো প্রবলেম আছে। আচ্ছা, 3 নম্বর যেটা সেটা হচ্ছে 4 নম্বর যেটা সেটা হচ্ছে কল বন্ড। কল বন্ডকে বাংলায় বলা হচ্ছে তলবযোগ্য বন্ড। এটা কলেবল বন্ড বলা হয়, বাংলাতে বলা হচ্ছে তলবযোগ্য বন্ড। আচ্ছা, সো কল বন্ড এবং পুট বন্ড এই দুইটা বন্ড আমি আলোচনা করব। কল বন্ড একটা হচ্ছে পুট বন্ড। আচ্ছা, সো কল এবং পুট এই দুটো হচ্ছে অপশন। কল এবং পুট এই দুটো অপশন। অপশন মানে কি? অপশন মানে কি? অপশন মানে কি, ধরো তোমার এমসিকিউ 4টা অপশন, তুমি 4টা অপশন থেকে যে কোনো অপশন তুমি দাগাইতে পারো, এটা তোমার ইচ্ছা, এটাকে বলা হচ্ছে অপশন। আর যদি বলা হয় এটা তোমার বাধ্যতামূলক দাগাইতে হবে, বাট এটা কিন্তু অপশন না। সো অপশন মানে কি, তোমার একটা পাওয়ার, তোমাকে অপশন দেওয়া মানে হচ্ছে তোমাকে একটা পাওয়ার দেওয়া, একটা রাইট দেওয়া, একটা অধিকার দেওয়া। রাইট শব্দটা ইম্পর্টেন্ট এখানে। রাইট দেওয়া বা অধিকার দেওয়া যে তুমি এটা কি করতে পারো, এক্সারসাইজ করতে পারো তোমার রাইটটা, মানে তুমি এটা চর্চা করতে পারো। তো কল এবং পুট দুইটা অপশন, বাট দুইটা অপশন দুইজনের জন্য। কল অপশন হচ্ছে কোম্পানির জন্য, কল অপশন হচ্ছে কোম্পানির জন্য, যেই কোম্পানি বন্ডটা ইস্যু করতেছে তাকে আমি বলছি কোম্পানি বা ইস্যুকারীর জন্য। আর পুট অপশন হচ্ছে বিনিয়োগকারীর জন্য। কল বন্ডে কল অপশন থাকে, পুট বন্ডে পুট অপশন থাকে। সো কল বন্ড এবং পুট বন্ড বোঝার জন্য দুইটা জিনিস বুঝতে হবে। একটা হচ্ছে বাজার সুদের হার,
বাজার সুদের হার। একটা কনসেপ্ট বুঝতে হবে, কুপন সুদের হার। ধরো তুমি একটা বন্ড ইস্যু করছো, আমি এটা আলোচনা করতেছি কুপন সুদের হার। তুমি যে একটা বন্ড ইস্যু করছো, বন্ডের পার্সেন্টেজ হচ্ছে 10%। সো কুপন সুদের হারকে আমি বলতেছি কুপন ইন্টারেস্ট রেট, ইংলিশে বলতেছি কুপন ইন্টারেস্ট রেট। সো কুপন ইন্টারেস্ট রেট হচ্ছে কয় পার্সেন্ট? 10%। তার মানে তোমার বন্ডটা যদি কেউ কিনে, তারা হচ্ছে 10% রেটে কিভাবে সুদ পাবে। বাজার সুদের হার, এটাকে বলা হচ্ছে মার্কেট ইন্টারেস্ট রেট, MIR, মার্কেট ইন্টারেস্ট রেট। বাজার সুদের হার বলতে বোঝানো হচ্ছে, ধরো বাজার সুদের হার হচ্ছে 13.5%। আচ্ছা, তার মানে 10% থেকে বেশি মার্কেট ইন্টারেস্ট রেট। বাজার সুদের হার বলতে বোঝানো হচ্ছে তোমার মতো আরো যারা যারা কোম্পানি আছে, ওই কোম্পানিগুলা কোন পার্সেন্টেজে তাদের বন্ডের কুপন সুদ দিচ্ছে। তুমি তো ইন্ডিভিজুয়াল একটা কোম্পানি, তোমার কোম্পানি একটা কুপন সুদ দিচ্ছে, এটা হচ্ছে কে বলতেছে কুপন সুদের হার। ধরো আরো 3টা কোম্পানি আছে, একটা কোম্পানি ধরো 10% সুদ দিচ্ছে, আরেকটা কোম্পানি দিচ্ছে 20%, আরেকটা কোম্পানি দিচ্ছে 30%। তাহলে 3টা কোম্পানি, তাহলে বাজার সুদের হার কত হবে? বাজার সুদের হার হবে 10, 20, 30, 60 ডিভাইডেড বাই 3, তাহলে বাজার সুদের হার হবে 20%। অন এন অ্যাভারেজ যেটা আর কি, 10, 20, 30 যোগ করে 3 দিয়ে ভাগ করলাম, 3টা কোম্পানি যেহেতু। সো বাজার সুদের হার কিন্তু এভাবেই নির্ণয় করা হয়, বাজার সুদের হার এভাবেই নির্ণয় করা হয় অন এন অ্যাভারেজ। আর কুপন সুদের হার বলতে বোঝানো হচ্ছে তোমার ইন্ডিভিজুয়াল কোম্পানির সুদ। ঠিক আছে, তো এখন প্রশ্ন হচ্ছে এই দুটার মধ্যে অ্যাডজাস্টমেন্ট করতে হয়, এই দুটার মধ্যে অ্যাডজাস্টমেন্ট করতে হয়। মার্কেট ইন্টারেস্ট রেটের সাথে কুপন ইন্টারেস্ট রেটের অ্যাডজাস্টমেন্ট করতে হয়, এখানেও সেম। দেখো বলা হচ্ছে যদি কল বন্ড হয়, তাহলে তোমার যদি কুপন ইন্টারেস্ট রেট, মানে সিনারিওটা এরকম, আর যদি তোমার যদি এমন হয় সিনারিওটা, তখন এরকম। মানে যদি এটা লেস দেন হয়, মার্কেট ইন্টারেস্ট রেট লেস দেন কুপন ইন্টারেস্ট রেট, তাহলে হচ্ছে কল বন্ড। পুট বন্ডের ক্ষেত্রে বলা হচ্ছে মার্কেট ইন্টারেস্ট রেট গ্রেটার দেন কুপন ইন্টারেস্ট রেট, তখন হচ্ছে এটা পুট বন্ড। আচ্ছা, মানে কি, এখন এটা কি বোঝায় এটা আমাদের বুঝতে হবে। বাজার সুদের হার বলতে বোঝানো হচ্ছে তুমি যদি এই কোম্পানির শেয়ার না, এই কোম্পানির শেয়ার বা বন্ড না কিনে, মানে বন্ড না কিনে এই কোম্পানির বন্ড কিনতা, তখন কিন্তু তুমি 13.5% পাইতা। বাট যেহেতু তুমি এই কোম্পানির শেয়ার বন্ড কিনতেছো, তাহলে তুমি পাচ্ছ 10%। সো তুমি কিন্তু কম পাচ্ছ। এখানে বলা হচ্ছে কুপন ইন্টারেস্ট রেট বেশি, বাট মার্কেট ইন্টারেস্ট রেট কম। ধরো তোমার কোম্পানি, এটা কিন্তু কোম্পানি এবং ইস্যুকারীর পার্সপেক্টিভ আলোচনা করতেছি, তোমার কোম্পানি দিচ্ছে হচ্ছে 10%, বাট মার্কেট দিচ্ছে 9%। তাহলে তোমার কোম্পানি কি করতেছে? 1% বেশি দিচ্ছে না? তাহলে তোমার কোম্পানি কি অন্য এই যে মার্কেট ইন্টারেস্ট রেট থেকে 1% বেশি দিচ্ছে, তোমার কোম্পানির লস না? তোমার কোম্পানি যেটা করবে, এই বন্ডটা আবার তার কাছ থেকে কি করবে? কল করবে। কল মানে কি? তার কাছ থেকে ফেরত নেওয়া, তার কাছ থেকে ফেরত নেওয়া। সে একটা প্রিমিয়ামে ফেরত নেই, একটা প্রিমিয়াম তাকে দিতে হয়। অর্থাৎ যার কাছ থেকে কল করে বন্ডটা ফেরত নিচ্ছে, যেই ব্যক্তি বিনিয়োগকারী, তার কাছ থেকে প্রিমিয়ামে এই বন্ডটা কল করে কি করে সে ফেরত নেয়। কারণ কি? সে হচ্ছে বেশি পার্সেন্টেজে তোমার বন্ডের সুদ দিচ্ছে, বাট মার্কেট ইন্টারেস্ট খুব কম, তার থেকে কম। সে যেটা করবে, এটা ফেরত নিবে, ফেরত নিয়ে আবার রিনিউ করে 9% রেটে অথবা হচ্ছে 8% রেটে সে কি করবে? ইস্যু করবে। এটাই হচ্ছে কনসেপ্ট। এটা হচ্ছে সিনারিওটা উল্টাটা। যখন তোমার মার্কেট ইন্টারেস্ট রেট 12% আর তোমার কুপন ইন্টারেস্ট রেট 10%, বিনিয়োগকারী কি করবে? দেখো, বিনিয়োগকারী তোমার কুপন ইন্টারেস্ট রেট মানে বোঝানো হচ্ছে তোমার কোম্পানিতে বিনিয়োগ করে 10% পাই, মার্কেটে বিনিয়োগ করলে 12% পাইতো। এখন খেয়াল করো, তাহলে বিনিয়োগকারী কি হচ্ছে? লসে যাচ্ছে। সো বিনিয়োগকারী যেটা করবে, যদি তার পুট অপশন থাকে, সেটা এক্সারসাইজ করবে, সে তোমার কোম্পানিকে তোমার বন্ডটা ফেরত দিয়ে দিবে, সে মার্কেট থেকে 12% রেটে অন্য একটা বন্ড কিনে নিতে পারে, অথবা তুমি যখন এটাকে আরো বাড়াবা তখন তোমার বন্ডটা কিনতে পারে। এটাই হচ্ছে বিষয়। কল বন্ড, পুট বন্ড বুঝছো কিনা? তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? কল বন্ড, পুট বন্ড বুঝছো কিনা? হ্যাঁ, জি বুঝছি। আচ্ছা, একজন লিখছে জি বুঝছি, তাইলে ঠিক আছে। এটাই হচ্ছে কনসেপ্ট। মানে এর চাইতে আর ভালো কিভাবে পড়ানো যায় বা কিভাবে বোঝানো যায় আমার জানা নেই, তাও যদি তোমরা না বুঝো আমি বলবো। আর আমাদের আর দুইটা বন্ড আছে, একটা হচ্ছে রূপান্তরযোগ্য বন্ড। রূপান্তরযোগ্য বন্ড নাম শুনেই বুঝতে পারছো, রূপান্তরযোগ্য বন্ড মানে কনভার্টিবল বন্ড। যে বন্ডকে সাধারণ শেয়ারে কনভার্ট করা যায়, এটাকে বলা হচ্ছে রূপান্তরযোগ্য বন্ড। আর একটা বন্ড আছে জাঙ্ক বন্ড। জাঙ্ক বন্ডের বলতেছে এটার ঝুঁকিটাও বেশি, এটার আয়টাও বেশি। ঝুঁকি বেশি কেন? কারণ এখানে ক্রেডিট রেটিংটা খারাপ। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে জাঙ্ক বন্ড। সর্বপ্রথম জাঙ্ক বন্ড ইস্যু করা হয় বা মার্কেটে আসে 1980 সালে। ঠিক আছে, আচ্ছা
দেন আরেকটা হচ্ছে বন্ডের মূল্য কিভাবে নির্ধারণ করা হয়। বন্ডের মূল্য নির্ধারণ করার ফর্মুলাটা একটু জানাই রাখি তোমাদেরকে, I0 I ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস ক্যাডি টু দি পাওয়ার n ডিভাইডেড বাই ক্যাডি। এটা সম্পূর্ণ তাই এতটুকু পর্যন্ত ডিভাইডেড বাই ক্যাডি, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে বন্ডের ভ্যালুয়েশন করার ফর্মুলা, ঠিক আছে, প্লাস এমবি ইন্টু 1 প্লাস ক্যাডি পাওয়ার এন। তোমরা এগুলো ইন্টারমিডিয়েটে করে আসছো। এটা হচ্ছে বন্ডের ভ্যালু, বর্তমান মূল্য কিভাবে নির্ধারণ করতে হয় এটার ফর্মুলা। সো এখানে আই বলতে বোঝানো হচ্ছে কুপন, কুপন ইন্টারেস্ট রেট আর কি। সো এটা একটা কুপন বন্ড, কুপন বন্ডের ফর্মুলা হচ্ছে এটা, ঠিক আছে। আচ্ছা, সেগুলো তোমরা জানো, এগুলো তোমরা জানো। আরেকটা বন্ড আছে, সেটা হচ্ছে চিরস্থায়ী বন্ড। আরেকটা বন্ড আছে, সেটাকে বলা হচ্ছে চিরস্থায়ী বন্ড। চিরস্থায়ী বন্ড মানে নাম শুনে বুঝতে পারতেছো যে এটার কোনো মেয়াদ থাকবে না, আজীবনের জন্য এখানে সুদ প্রদান করা হবে বিলুপ সাধনের পূর্ব পর্যন্ত। এটাকে আমরা বলি চিরস্থায়ী বন্ড। সো চিরস্থায়ী বন্ডের ক্ষেত্রে তোমার হচ্ছে সুদের পরিমাণটা কম থাকে, চিরস্থায়ী বন্ডে সুদ কম। এটার ফর্মুলাটা কেমন? চিরস্থায়ী বন্ডের ফর্মুলাটা B0 ইন্টু I ডিভাইডেড বাই ক্যাডি। এটাই হচ্ছে চিরস্থায়ী বন্ডের ফর্মুলা, আর এটা হচ্ছে কুপন বন্ডের ফর্মুলা, ঠিক আছে। সেগুলো তোমরা নোট নিতে পারো, জাস্ট একটু লিখে রাখতে পারো। এরপর আমরা হচ্ছে বন্ড কেনার ফলে যে অংশটা পাই, বন্ড কেনার ফলে যেটা পাই সেটাকে আমরা বলি ইল্ড। এই ইল্ডটা 4 ধরনের। একটা হচ্ছে YTM মানে ইল্ড টু ম্যাচুরিটি, একটা হচ্ছে YTC ইল্ড টু কল, আরেকটা হচ্ছে CY মানে কারেন্ট ইল্ড। অর্থাৎ ইল্ডটা 3 ধরনের, YTM YTC কারেন্ট ইল্ড। সো একটা একটা আলোচনা করি। YTM বলতে বোঝানো হচ্ছে ইল্ড টু ম্যাচুরিটি মানে মেয়াদপূর্তিত আয়ের হার, বাংলাতে বলা হচ্ছে মেয়াদপূর্তিত আয়ের হার। তুমি একটা বন্ডকে যদি 5 বছরের বন্ড হয়, এটাকে যদি তুমি 5 বছর ধরে রাখো বা 5 বছর হোল্ড করো, তুমি যতটুকু সুদ পাবো, এখান থেকে যতটুকু আয় পাবো, এটাকে বলা হচ্ছে ইল্ড টু ম্যাচুরিটি। ইল্ড টু কল বলতে বোঝানো হচ্ছে ওই যে কল অপশন পড়াইছি না একটু আগে, এখানে কল অপশন পড়াইছিলাম তোমাদেরকে, এই যে কল বন্ড। তুমি যখনই কল করতেছো, কল করার আগ পর্যন্ত যতদিন পর্যন্ত এটা হোল্ড করতেছো, ততদিন পর্যন্ত যে আয়টা পাচ্ছ এটাকে বলা হচ্ছে ইল্ড টু কল। আর কারেন্ট ইল্ড বলতে বোঝানো হচ্ছে বর্তমানে যদি তুমি বন্ডটা হোল্ড করে রাখো, বর্তমানে তুমি যেই রেটে মানে এখান থেকে ইনকাম করতে পারছো, এটাকে বলা হচ্ছে কারেন্ট ইল্ড। সো এগুলো বের করার ফর্মুলাগুলো আছে, ফর্মুলাগুলো তোমরা হচ্ছে ইন্টারমিডিয়েট বই থেকে দেখে নিতে পারো। এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, ফর্মুলাগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট বেসিক ফর্মুলাগুলো আমি আগে লিখে দিচ্ছি যে এগুলো বেসিক ফর্মুলা, এগুলো তোমাদের জানার কথা, তোমরা জানো। আচ্ছা, সো এটা গেল বিষয়। দেন হচ্ছে আমি আরো 2টা আইটেম আলোচনা করবো এখন। একটা হচ্ছে কুপন রেট। কুপন রেটকে আমি বলছি CR এবং YTM। কুপন রেট এবং CR YTM এগুলোর মধ্যে সম্পর্ক কেমন, ঠিক আছে। কুপন রেট এবং YTM, কুপন রেটকে আমরা আবার এখানে বলছি মার্কেট ভ্যালু, আবার এখানে বলছি পার ভ্যালু, YTM কে বলছি আমরা পার ভ্যালু। আচ্ছা, বলা হচ্ছে এখানে আমি এটা 3টা সম্পর্ক দেখাবো, সেম জিনিস। আচ্ছা, এটাও সেম, এটাও সেম, এটাও সেম, এটাও সেম, এটাও সেম, এটাও সেম। আচ্ছা, বলা হচ্ছে তোমার কুপন রেট এবং YTM যদি সমান হয়, তাহলে মার্কেট ভ্যালু এবং পার ভ্যালু কি হবে? সমান হবে। তাহলে এটাকে বলা হচ্ছে সমমূল্যে এই বন্ডটা মার্কেটে কি করা হবে? ইস্যু করা হবে। যদি কুপন রেট YTM থেকে বড় হয়, তাহলে মার্কেট ভ্যালু পার ভ্যালু থেকে বড় হবে, এটাকে বলা হচ্ছে অধিহারে। অধিহারে। আর বলা হচ্ছে কুপন রেট YTM থেকে ছোট হয়, মার্কেট ভ্যালু পার ভ্যালু থেকে ছোট হবে, এটাকে বলা হচ্ছে অবহারে। সেটা একটু বোঝার চেষ্টা করবা তোমরা নিজে নিজে, জাস্ট এটা একটু নোট নাও। কুপন রেট যদি YTM এর সমান হয়, মার্কেট ভ্যালু পার ভ্যালু সমান হয় সমমূল্যে, যদি বেশি হয় YTM থেকে তাহলে হচ্ছে অধিহারে, মার্কেট ভ্যালু পার ভ্যালু থেকে বেশি হবে, আর যদি কম হয় তাহলে হচ্ছে অবহারে। খুবই সিম্পল কনসেপ্ট। আরেকটা কনসেপ্ট হচ্ছে ইন্ট্রিনজিক ভ্যালু। ইন্ট্রিনজিক ভ্যালু বলবো না, অন্তর্নিহিত মূল্য বলি, আমি বাংলাতে লিখি, যেহেতু তোমরা বাংলাতে ফেস করতে হবে, বাংলাতে পড়ছো। কোন একটা শেয়ার বা বন্ডের অন্তর্নিহিত মূল্য এবং তোমার হচ্ছে বাজার মূল্য, এটা দিয়ে আমরা বলবো যে এই শেয়ারটা কি সঠিকভাবে মূল্যায়িত নাকি অবমূল্যায়িত নাকি অতিমূল্যায়িত। এটা দিয়ে আমরা 3টা কি করব? কম্পারিজন করব। যদি হয় এমন যে অন্তর্নিহিত মূল্য এবং মার্কেট বাজার মূল্য সেম, তখন এটাকে বলা হচ্ছে সঠিকভাবে মূল্যায়িত। এটা কি হবে? সঠিকভাবে মূল্যায়িত। যদি এমন হয় অন্তর্নিহিত মূল্য এবং বাজার মূল্য থেকে বড়, এটাকে বলা হচ্ছে অবমূল্যায়িত। অবমূল্যায়িত মানে হচ্ছে কম হারে মূল্যায়িত আর কি। আর যদি এটা ছোট হয়, এটাকে বলা হচ্ছে অতিমূল্যায়িত। অতিমূল্যায়িত। আচ্ছা, অতিমূল্যায়িত।
তার মানে অন্তর্নিহিত মূল্য বাজার মূল্য যদি সমান হয় সঠিকভাবে মূল্যায়িত, যদি অন্তর্নিহিত মূল্য বাজার মূল্য থেকে বড় হয় অবমূল্যায়িত, আর যদি ছোট হয় তাহলে হচ্ছে, যদি অবমূল্যায়িত হয় তাহলে হচ্ছে আমি কোন একটা শেয়ার বা বন্ড কিনে নিব, আমার সিদ্ধান্ত হবে কি কিনে নিব। আর যদি আমার অতি মূল্যায়িত হয় তাহলে আমি এটা বিক্রি করে দিব, এতটুকু জেনে রাখলে পারো। আর যদি সঠিকভাবে মূল্যায়িত হয় তাহলে আমি কিনতেও পারি, বিক্রিও করে দিতে পারি, ঠিক আছে, যদি সঠিকভাবে মূল্যায়িত হয়। আর যদি অবমূল্যায়িত হয় কিনে নিব, অতি মূল্যায়িত হলে বিক্রি করে দিব, এতটুকুই কনসেপ্ট। দেন আমরা চলে যাব শেয়ারের প্রকারভেদ। শেয়ার দিয়ে আমরা আজকের ক্লাসটা শেষ করব, এটা আমাদের লাস্ট টপিক। শেয়ার বলতে বোঝানো হচ্ছে মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলে। ভারতীয় উপমহাদেশে শেয়ার এবং স্টকের মধ্যে একটা ডিফারেন্স আছে, ভালোই ডিফারেন্স আছে। বলা হচ্ছে তোমার মূলধনের ক্ষুদ্র অংশকে শেয়ার বলে, আর স্টকের ক্ষেত্রে বলা হচ্ছে এটা মূলধনের সমান সমান অংশ নয়, অসমান অংশকে স্টক বলে। তো বলা হচ্ছে তোমার শেয়ারের কিন্তু ভ্যালুটা কিন্তু প্রতিটা শেয়ার মানে প্রতিটা শেয়ারের জন্য সেম, স্টকের ক্ষেত্রে এটা সেম নাও হতে পারে। বলা হচ্ছে এখানে কনসেপ্টটা বলতেছে তোমার কয়েকটা শেয়ার মিলে একটা স্টকও হতে পারে। তার মানে শেয়ার এবং স্টকের মধ্যে ভারতীয় উপমহাদেশ, বাংলাদেশ, ভারতের মতো দেশগুলোতে ডিফারেন্স করা হয়, বাট ইউএসএ তে শেয়ার বলতে স্টককে বোঝানো হয়, বাট আমরা শেয়ার বলতে স্টককে বোঝানো ট্রাই করব। আচ্ছা, সো যারা শেয়ারের ক্ষেত্রে বলা হচ্ছে যারা নর্মালি শেয়ার ইস্যু করে কোম্পানি, কেউ একজন ওই শেয়ারটা কেনার মাধ্যমে শেয়ার মূলধন সরবরাহ করে, এবং যারা কিনা শেয়ার কিনে তাদেরকে বলা হয় শেয়ার হোল্ডার। আর হচ্ছে শেয়ার হোল্ডাররা মূলত শেয়ার কেনার মাধ্যমে কোম্পানির মালিকানা অর্জন করে, অর্থাৎ কোম্পানি একটা স্বার্থ অর্জন করে। তো শেয়ার হোল্ডাররা শেয়ার কেনার মাধ্যমে দুইটা জিনিস পায়, একটা হচ্ছে লভ্যাংশ পায়, অলরেডি তোমরা জানো, আরেকটা হচ্ছে মূলধনী লাভ পাই। মনে রাখবো যেটা শেয়ার হোল্ডাররা শেয়ার কেনার মাধ্যমে দুইটা অংশ পায়, একটা হচ্ছে লভ্যাংশ, একটা হচ্ছে মূলধনী লাভ। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত বছর আসছিল। লভ্যাংশ বাৎসরিক রেটে পাই, আর মূলধনী লাভ হচ্ছে যখন ওই শেয়ারটা কেনা বেচা হচ্ছে, ওই যে মাঝখানে যে ডিফারেন্স ওইখান থেকে পাই। আচ্ছা, সো এগুলো আমরা জানি। আর শেয়ার তোমার সমমূল্যে, অবহারে, অধিহারে, উভয় রেটে কি করা যায়, তোমার হচ্ছে কেনা বেচা করা যায়। আচ্ছা, সো এগুলো আমরা জানি। শেয়ারের যেই রেটে শেয়ার কেনা বেচা হয় এটাকে বলা হয় অভিহিত মূল্য, অথবা হচ্ছে লিখিত মূল্য, অথবা ফেস ভ্যালু, অথবা পার ভ্যালু। শেয়ারের অভিহিত মূল্য, লিখিত মূল্য, ফেস ভ্যালু, পার ভ্যালু, এই ওয়ার্ডগুলো সেম। আচ্ছা, শেয়ারের ক্ষেত্রে কোনো জামানত নাই, শেয়ারের ক্ষেত্রে কোনো কর সুবিধা নাই, শেয়ারের যে লভ্যাংশটা পাই এটা কিন্তু কোনো কর বাদযোগ্য নয়। তো শেয়ার বলতে আমাদের দেশে মূলত দুইটা শেয়ার বোঝানো হয়, একটাকে বলা হচ্ছে সাধারণ শেয়ার, একটাকে বলা হচ্ছে অগ্রাধিকার শেয়ার। আচ্ছা, বাংলাদেশে মূলত যে 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী শেয়ারের মূল্য 10 টাকা, প্রতিটা শেয়ারের মূল্য 10 টাকা। সো আমি যেটা করবো, আমি হচ্ছে এখন সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ারের পার্থক্য বোঝাবো। এটা আগেও আমি একবার আলোচনা করছি। সাধারণ শেয়াররা ভোটাধিকার পায়, পরিচালনায়, ব্যবস্থাপনায় অংশগ্রহণ করে, তারা হচ্ছে লভ্যাংশ পায় এবং লভ্যাংশের পরিমাণটা অনির্দিষ্ট, তারা হচ্ছে এবং সর্বশেষ অবশিষ্ট অংশের মালিক, এই জন্য বলা হচ্ছে রেসিডুয়াল ক্লেম। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল, এবং প্রথমেই ওই যে বন্ড হোল্ডার, ডিবেঞ্চার হোল্ডার এবং অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের দাবি মেটানোর পরেই কিন্তু সাধারণ শেয়ার হোল্ডারদের দাবি মেটানো হয়। এবং তারা সাধারণ শেয়ারের মেয়াদ কিন্তু চিরস্থায়ী প্রকৃতির, এবং বলা হচ্ছে এখানে ঝুঁকিটা সবচাইতে বেশি। আর সাধারণ শেয়ারের কোনো রূপান্তর যোগ্যতা নাই, অর্থাৎ এই শেয়ারকে তুমি চাইলে অন্য কোনো শেয়ারে কনভার্ট করতে পারবা না, কিন্তু অগ্রাধিকার শেয়ারকে তুমি চাইলেই সাধারণ শেয়ারে কনভার্ট করতে পারবা। সো এটা হচ্ছে বিষয়। দেন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার। তারা পরিচালনায় অংশগ্রহণ করে না, ব্যবস্থাপনায় অংশগ্রহণ করে না, ভোটাধিকার নাই, বাট তারা সম্পত্তি এবং আয়ের উপর অগ্রাধিকার পায় সাধারণ শেয়ার হোল্ডারদের তুলনায়। অর্থাৎ সাধারণ শেয়ার হোল্ডারদের আগে কিন্তু অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা অগ্রাধিকার পায়, তারা নির্দিষ্ট হারে লভ্যাংশ পায় এবং তারা ভোটাভুটিতে অংশগ্রহণ করে না। অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা হচ্ছে কোম্পানির বিনিয়োগকারী টাইপের মানুষ, যারা হচ্ছে কম ঝুঁকি নিতে পছন্দ করে। আর সাধারণ শেয়ার হোল্ডাররা কোম্পানির প্রকৃত মালিক, সেগুলো তোমরা জানো। আর হচ্ছে অগ্রাধিকার শেয়ার হোল্ডারকে বলা হয় সংকর জাতের অর্থায়ন, ইংলিশে বলা হচ্ছে হাইব্রিড সিকিউরিটি। এটাকে মিশ্র অর্থায়ন বলতে পারি, সংকর অর্থায়ন বলতে পারি, দুআসলা সিকিউরিটি বলতে পারি, ঋণ ও ইকুইটির মিশ্রণ বলতে পারি। কেন? কারণ হচ্ছে অগ্রাধিকার শেয়ারের দুইটা সিকিউরিটিসের বৈশিষ্ট্য আছে, একটা হচ্ছে ঋণের, আর একটা হচ্ছে সাধারণ শেয়ারের। ঋণের বৈশিষ্ট্য কি? অগ্রাধিকার শেয়ারের নির্দিষ্ট পরিমাণ লভ্যাংশ, ঋণ কিনলেও তোমার নির্দিষ্ট পরিমাণ সুদ দিতে হয়। সাধারণ শেয়ারের বৈশিষ্ট্য কি? সাধারণ শেয়ার চিরস্থায়ী প্রকৃতির, অগ্রাধিকার শেয়ারের নির্দিষ্ট কোনো মেয়াদ নাই, এটাও চিরস্থায়ী প্রকৃতির। সো এটা হচ্ছে বিষয়। দেন আমরা হচ্ছে আরো কিছু শেয়ার পড়বো। একটা শেয়ার হচ্ছে রাইট শেয়ার। রাইট শেয়ার বলতে বোঝানো হচ্ছে তোমার রাইট মানে কি? অধিকার।
যখন একটা কোম্পানি ইনিশিয়ালি শেয়ার সেল করে, তুমি শেয়ারটা কিনছো, তাহলে তার মানে তুমি বর্তমান শেয়ার হোল্ডার। শেয়ারটা কিনে নিচ্ছ, তার মানে তুমি বর্তমান শেয়ার হোল্ডার। কোম্পানি যদি আবার মূলধনের প্রয়োজন হয়, মার্কেটে আবার মূলধন ইস্যু করতে পারে, তোমাকে একটা রাইট দিতে পারে যে তুমি আগে আমার 100টা শেয়ারের মধ্যে 5টা শেয়ার কিনছো, তার মানে তুমি 5% শেয়ারের মালিক। আমি তোমাকে আবার একটা রাইট দিচ্ছি, একটা অধিকার দিচ্ছি যে তুমি আবার চাইলে আমার নতুন ইস্যুকৃত শেয়ার থেকে 5% শেয়ার কিনতে পারো। সো এটা তার মানে এটা হচ্ছে বর্তমান শেয়ার হোল্ডারদেরকে দেওয়া হচ্ছে। খুবই ইম্পর্টেন্ট, কাদেরকে দেওয়া হয় রাইট শেয়ারের অধিকারটা? বর্তমান শেয়ার হোল্ডারদেরকে 5%। এবার তুমি চাইলে ওই শেয়ারগুলো কিনতেও পারো, নাও কিনতে পারো। মজার বিষয় হচ্ছে রাইট শেয়ারে কোনো উত্তরণ ব্যয় নেই। উত্তরণ ব্যয় বলতে বোঝানো হচ্ছে শেয়ার বিক্রয় করতে গেলে মার্কেটে একটা খরচ করতে হয়, এটাকে বলা হচ্ছে উত্তরণ ব্যয়। এই উত্তরণ ব্যয়টা কিন্তু রাইট শেয়ারে নাই। আচ্ছা, এবং রাইট শেয়ারের ক্ষেত্রে তোমাকে টাকা দিয়ে কিনে নিতে হয়। রাইট শেয়ারের ক্ষেত্রে তুমি ওই যে 5% কিনো বা 2% কিনো, যাই কিনবা তোমার টাকা দিয়ে কিনতে হয়। আর হচ্ছে রাইট শেয়ারের ক্ষেত্রে তোমার যেটা হয় সেটা হচ্ছে এখানে রাইট শেয়ার বর্তমান শেয়ার হোল্ডারদেরকে কেন এই রাইটটা দেওয়া হচ্ছে? কারণ কোম্পানি চায় যে সাধারণ শেয়ার হোল্ডারের সংখ্যা না বাড়ুক। সাধারণ শেয়ার হোল্ডারের সংখ্যা যদি বাড়ে, সাধারণ শেয়ার হোল্ডারের সংখ্যা যদি বাড়ে, তাহলে কোম্পানির যে ইপিএস, আর্নিং পার শেয়ার, মানে শেয়ার প্রতি আয়টা কিন্তু কমে যায়। এটার সাথে একটা সম্পর্ক আছে, কারণ ইপিএস বের করা হয় নিট মুনাফা এবং নিট মুনাফা নিচে হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডারদের সংখ্যা। যদি এখানে সাধারণ শেয়ার হোল্ডারের সংখ্যা বাড়ে, তাহলে এটা ভাগ করতেছি না, আলটিমেটলি আমার আর্নিং পার শেয়ার কমে যাবে। সো এই জন্য আমার হচ্ছে রাইট শেয়ারের অপশনটা দেওয়া হয়, এই ধরনের একটা অপশন চালু করছে। 2 নম্বর যেটা শেয়ার, সেটাকে বলা হচ্ছে বোনাস শেয়ার। বোনাস শেয়ারের একটা নাম হচ্ছে ইংলিশে বলা হয় স্টক ডিভিডেন্ড। অর্থাৎ একটা কোম্পানি লভ্যাংশ দিতে পারে দুই ভাবে, একটা হচ্ছে নগদে, একটা হচ্ছে তোমার শেয়ারের মাধ্যমে। যখন কোম্পানি নগদ টাকা নাই, পর্যাপ্ত নগদ টাকা নেই, সে শেয়ারের মাধ্যমে লভ্যাংশ দেয়, যেটাকে বলা হচ্ছে স্টক লভ্যাংশ। আর বোনাস শেয়ারের বাংলা নাম হচ্ছে, বোনাসের বাংলা টার্ম হচ্ছে অধিহার। অধিহার শেয়ার, সরি অধিহার না, অধিবৃত্তি শেয়ার, অধিবৃত্তি। বোনাসের বাংলা হচ্ছে অধিবৃত্তি। সো বোনাস শেয়ারের বাংলা টার্ম হচ্ছে অধিবৃত্তি শেয়ার। অধিহার বলতে তো এটা প্রিমিয়ামে চলে যাবে। সো বোনাস শেয়ার মানে কি? কোম্পানি যথেষ্ট পরিমাণে ক্যাশ টাকা আছে, কোম্পানি তোমার কাছ থেকে কোনো টাকা না নিয়ে তোমাকে আবার কিছু শেয়ার তোমার মধ্যে দিচ্ছে বোনাস হিসেবে, এটাকে বলা হচ্ছে বোনাস শেয়ার। তার মানে এটাও বর্তমান শেয়ার হোল্ডারদের মধ্যে কি করা হয়? বন্টন করা হয়। বোনাস শেয়ারের জন্য কোনো টাকা দিতে হয় না, কিন্তু রাইট শেয়ারের জন্য কিন্তু টাকা দিতে হয়। এবং বোনাস শেয়ার যেহেতু মার্কেটে কোনো শেয়ার নতুন করে ইস্যু করা লাগে না, এটার কোনো উত্তরণ ব্যয় নেই, শেয়ার বিক্রয় যেহেতু কোনো খরচ নাই। আচ্ছা, আরেকটা শেয়ার আছে যেটাকে বলা হচ্ছে যোগ্যতা সূচক শেয়ার। যোগ্যতা সূচক শেয়ার কারা কিনে? উত্তর হচ্ছে বোর্ড অফ ডিরেক্টরস, পরিচালকরা। বলা হচ্ছে পরিচালক হওয়ার জন্য তোমাকে ওই কোম্পানির মূলধনের 5% শেয়ার কিনতে হবে। ধরো 400 কোটি টাকার মূলধনের 5% তোমাকে কিনতে হবে, তাহলেই তুমি পরিচালক হতে পারবা। দেন আরেকটা শেয়ার আছে যেটাকে বলা হচ্ছে বিলম্বিত শেয়ার। বিলম্বিত শেয়ারের আরেকটা নাম হচ্ছে উদ্যোক্তাদের শেয়ার। নোট নাও, বিলম্বিত শেয়ারের আরেকটা নাম হচ্ছে উদ্যোক্তাদের শেয়ার। এটাকে বলা হয় প্রবর্তকের শেয়ার। তার মানে যারা কোম্পানিটা পরিচালনা করছে, ইনিশিয়ালি কোম্পানিটা মার্কেটে নিয়ে আসছে, তারাই কিন্তু এই শেয়ারটা প্রচলন করে। সো তাদের কনসেপ্টটা হচ্ছে তারা প্রাথমিকভাবে কোম্পানিটা পরিচালনার জন্য যে প্রাথমিক খরচটা করতে হবে, প্রাথমিক ব্যয় নির্বাহ করতে হবে, এই যে এই খরচটা মেটানোর জন্য তারা এই শেয়ারটা নিজেদের মধ্যে কিনে। তার মানে তারা টাকার যোগান দিচ্ছে। 400 কোটি টাকার 5% মূলধন দেওয়া মানে হচ্ছে তারা টাকার যোগান দিচ্ছে, যাতে করে কোম্পানির প্রাথমিক ব্যয়টা কি হয়? লাঘব হয়, প্রাথমিক ব্যয় নির্বাহ করার জন্য। এবং এই শেয়ারটা মার্কেটে সেল হয় না, এটা জাস্ট উদ্যোক্তারাই কিনে। আরেকটা শেয়ার আছে যেটাকে বলা হচ্ছে অনাঙ্কিক মূল্যের শেয়ার। অর্থাৎ যে শেয়ারের ফেস ভ্যালু, অভিহিত মূল্য বা পার ভ্যালু বা লিখিত মূল্য থাকে না, এটা কিন্তু নির্দিষ্ট থাকে না, ওটাকে বলা হচ্ছে অনাঙ্কিক মূল্যের। তার মানে টাকার অ্যামাউন্ট থাকবে না, এটাকে বলা হচ্ছে অনাঙ্কিক মূল্যের শেয়ার। এবং বছর শেষে ওই কোম্পানির সম্পত্তি থেকে বাহ্যিক যে তোমার হচ্ছে বাহ্যিক দায়, সম্পত্তি থেকে বাহ্যিক দায় বাদ দেওয়ার পর যেটা থাকে ওইটাই হচ্ছে তোমার শেয়ারের মূল্য। এবং এটা শেয়ারের সংখ্যা দিয়ে ভাগ করে শেয়ারের মূল্যটা নির্ধারণ করা হয়। এটা বাংলাদেশে নাই, এটা এই কনসেপ্টটা না জানলেও চলবে। এটা ইউএসএ বলো, কানাডা বলো, বেলজিয়াম বলো, ওইসব দেশে এই কনসেপ্টটা প্র্যাকটিস করা হয়। এই হলো বিষয় আর কি। আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে শেয়ার খণ্ডন। শেয়ার খণ্ডন বলতে বোঝানো হচ্ছে, ধরো একটা শেয়ারের দাম 200 টাকা, একটা শেয়ারের দাম 200 টাকা। আমি চাইলে এই শেয়ারকে প্রতি শেয়ারের দাম 20 টাকা করে 10টা শেয়ারে ভাগ করতে পারি না? এতে করে কি হবে? একজন ব্যক্তি 200টা শেয়ার কিনবে, অথবা 10 জন ব্যক্তি 20টা শেয়ার কিনবে, 20 টাকা ধরে 10টা শেয়ার কিনবে, তাই না? সো এটা কেন করা হচ্ছে? আলটিমেটলি আমার বিক্রয় যোগ্যতা বাড়ানোর জন্য। বিক্রয় যোগ্যতা বাড়ানোর জন্য। কনসেপ্টের নাম কি? বিক্রয় যোগ্যতা বাড়াচ্ছি আমি। কনসেপ্টের নাম কি? শেয়ার খণ্ডন। শেয়ার খণ্ডন মানে শেয়ারকে ভেঙে ফেলতেছি আমি।
200 টাকা শেয়ারকে আমি 20 টাকায় নিয়ে আসতেছি, 10টা শেয়ারে কনভার্ট করতেছি। এতে করে কি হবে, সাধারণ মানুষ এই শেয়ারগুলো কিনতে পারবে, এটার বিক্রয়যোগ্যতা বৃদ্ধি পাবে। এটাকে বলা হচ্ছে শেয়ার খণ্ডন, ইংলিশে বলা হচ্ছে স্টক অথবা শেয়ার স্প্লিট। শেয়ার স্প্লিট, স্প্লিট বার্ন কি ঠিক আছে? এসপিএলআইটি, এসপিএলআইটি না এসপিআইএলটি, না এসপিআইএলটি হবে, শেয়ার স্প্লিট। আচ্ছা, সো এই যে দেখো 200 টাকার শেয়ারকে 20 টাকায় নিয়ে আসতেছি, 10টা শেয়ার কনভার্ট করতেছি, যাতে করে বেশি পরিমাণ লোক কিনে বিক্রয়যোগ্যতা বাড়ে। আর যদি এটাকে আমি উল্টা করে ফেলি, এটাকে বলা হচ্ছে রিভার্স স্প্লিট। রিভার্স মানে হচ্ছে অপোজিট করে ফেলা। তার মানে আমি 20 টাকা ছিল, 20 টাকা, 10টা শেয়ারের দাম 200 টাকা, আমি যেটা করব এটাকে 20 টাকাকে আমি করব 200 টাকা, তাহলে 200 টাকা করলে একটা শেয়ারের দাম 200 টাকা। তার মানে এটা হচ্ছে রিভার্স স্প্লিট। অপোজিটটা, এটার অপোজিটটা হচ্ছে রিভার্স স্প্লিট। তো আমাদের চ্যাপ্টারটা এখানেই শেষ। আজকের চ্যাপ্টারটা একটু কমপ্লেক্স ছিল। সম্পদ থেকে ব্যয় বাদ দিয়ে, না 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 সাবিহা জান্নাত তুমি ভুল, ব্যয় বাদ দিয়ে না, সম্পদ থেকে হচ্ছে বাহ্যিক দায়, সম্পদ থেকে বাহ্যিক দায় বাদ দিয়ে। অনাঙ্কিক মূল্যের শেয়ার হচ্ছে, ধরো আমার সম্পত্তি এ থেকে আমার হচ্ছে যেটা বাহ্যিক দায়, নট ব্যয়, বাহ্যিক দায় বাদ দিয়ে আমি হচ্ছে অনাঙ্কিক মূল্যের শেয়ারের ভ্যালুটা কি করি, নির্ণয় করি। সো এখানে এটা জানা ইম্পর্টেন্ট না, যেহেতু এটা বাংলাদেশে এই ধরনের কোনো প্র্যাকটিস নাই, সো এটা না জানলেও চলবে, বাট তোমার যেহেতু জানার ইচ্ছা ছিল ওই জন্য আমি জাস্ট এটা শেয়ার করলাম। তো কোনো প্রবলেম নাই, কোনো অসুবিধা নাই, যেহেতু হ্যাঁ পরিচালকরা, যোগ্যতা সূচক শেয়ার পরিচালকরা, ঠিক আছে। সাবিহা জান্নাত ধন্যবাদ অসংখ্য। এখন যদি আমাদের ক্লাসটা শেষ, যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো কমেন্ট সেকশনে, আমি কমেন্টের অ্যান্সার দিব। হ্যাঁ দুঃখিত দায় হবে, ইয়েস এটা হচ্ছে বাহ্যিক দায় হবে, ব্যয় না, অসুবিধা নেই। তো এখন হচ্ছে যদি আর কোনো প্রশ্ন থাকে আজকের ক্লাস নিয়ে, আজকের ক্লাসটা একটু কমপ্লেক্স ছিল, অনেকগুলা ইম্পর্টেন্ট কনসেপ্ট যেগুলো হচ্ছে আমরা বিবিএ লাইফে পড়ছি, আমাদের বিবিএ লাইফে বিভিন্ন টিচাররা পড়াইছে, এইসব এক্সপেরিয়েন্স থেকে আমি বিভিন্ন মেটেরিয়ালস থেকে দেখে আসছি। দেন আমি হচ্ছে তোমাদেরকে শেয়ার করার ট্রাই করছি, যাতে করে এখান থেকে কোনো প্রশ্ন করলে তোমরা হচ্ছে তোমাদেরকে ঠেকাইতে পারবে না, এমন করে আমি হচ্ছে ক্লাসটা নিয়েছিলাম। আশা করছি তোমরা বুঝতে পারছো। যদি কোনো প্রবলেম থাকে তোমরা শেয়ার করতে পারো, দেন আমি ক্লাসটা শেষ করব যদি কোনো প্রশ্ন না থাকে। আশা করি কোনো প্রশ্ন নাই স্যার, ঠিক আছে। তাইলে ধন্যবাদ আমাদের ক্লাসের সাথে থাকার জন্য, অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, ভালো মতো পড়াশোনা করো। ইনশাল্লাহ দেখা হবে বিজয়ে। আল্লাহ হাফেজ। ক্লাস শেষ করতেছি। আসসালামু আলাইকুম।